আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনলাইন প্যানেল ডিসকাশন অন বাংলাদেশ টেক্সটাইল ফিউচার 2035 সলভিং প্রবলেমস অ্যান্ড আনলকিং পটেনশিয়ালস। ধন্যবাদ যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন। আশা করি আমাদের সাথে আরো অডিয়েন্স যুক্ত হবেন। আমরা এই অনুষ্ঠানটি রেকর্ড করছি এবং দি রেকর্ডেড ভিডিও ক্রিসেটের ইউটিউব চ্যানেল অ্যাজ ওয়েল এজ ফেসবুক পেজে প্রচার করা হবে। আমাদের সাথে আজকে ডিস্টিংগুইশড প্যানেলিস্ট হিসেবে যোগ দিচ্ছেন ইঞ্জিনিয়ার সুমাইল মোহাম্মদ মল্লিক, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ইনস্টিটিউশনস অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্ট বাংলাদেশ। আমাদের সাথে আরো যুক্ত হবেন ইঞ্জিনিয়ার এমডি আব্দুল কালাম আজাদ, ডিরেক্টর অপারেশনস আরমাদা স্পিনিং মিলস লিমিটেড। আমাদের সাথে অলরেডি যুক্ত হয়েছেন আমি দেখতে পাচ্ছি ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাহিদুর রহমান, কান্ট্রি ম্যানেজার টেক্সিবো লিমিটেড বাংলাদেশ। বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটি থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রফেসর ইঞ্জিনিয়ার শিল্পী আক্তার, ডিন ফ্যাকাল্টি অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলস। এছাড়াও আমাদের সাথে অনেক সম্মানিত শিক্ষকবৃন্দ এবং ইন্ডাস্ট্রির প্রকৌশলীবৃন্দ যুক্ত হয়েছেন। সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের এই অনুষ্ঠানটি, প্যানেল ডিসকাশনটি অনেকটা টেলিভিশন টকশোর মতন বা টকশোর ফরম্যাটে পরিচালনা করা হবে। আমরা শুরুতেই আমাদের প্যানেলিস্টদের কাছে প্রশ্ন রাখবো যে আপনারা আমাদের টেক্সটাইল সেক্টরের বা টেক্সটাইল শিল্পের ভবিষ্যৎকে আগামী 10 বছরে কোথায় দেখতে চান। তারপরে আমরা আমাদের ইসেটের একজন রিসার্চ অ্যাসোসিয়েট মেহবুবা মনি নোভার কাছ থেকে ছোট্ট একটা প্রেজেন্টেশন শুনবো আমাদের ক্রিসেটের অ্যাক্টিভিটিস সম্পর্কে। তারপরে আমরা আবার দ্বিতীয় দফায় আমাদের প্যানেলিস্টদের কাছে আসব আমাদের টেক্সটাইল সেক্টরের বর্তমান সমস্যা, সমাধান আর ভবিষ্যৎ সম্ভাবনাগুলো নিয়ে আলোচনা করার জন্য। তৃতীয় পর্যায়ে আমরা আমাদের সম্মানিত অডিয়েন্স যারা উপস্থিত আছেন, আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদেরকে অনুরোধ করব প্রশ্ন করার জন্য। আপনারা হ্যান্ড রেজ করতে পারেন, তারপরে আমরা আপনাদেরকে ফ্লোর দিব প্রশ্ন করার জন্য। আপনারা জেনারেল কোয়েশ্চেনও করতে পারেন অথবা কোনো স্পেসিফিক কোনো প্যানেলিস্টদের কাছেও আপনারা প্রশ্ন রাখতে পারেন। শুরুতেই আমি আমন্ত্রণ জানাবো আমাদের সম্মানিত প্যানেলিস্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ সুমাইল মল্লিক ভাইকে ওনার বক্তব্য দেওয়ার জন্য। এবং আমাদের স্পেসিফিক কোশ্চেন হচ্ছে গিয়ে যে আগামী 10 বছরে আপনি বাংলাদেশের টেক্সটাইল সেক্টরকে কোথায় দেখতে চান বা কোথায় যাবে বলে আপনি মনে করেন। আপনি নিজেকে আনমিউট করে আপনি আমাদের সাথে যুক্ত হন প্লিজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সায়েম। আমার ওয়ালাইকুম কথা কি আসসালাম। শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, শুনতে পাচ্ছি, আপনার কথা শুনতে পাচ্ছি, কিন্তু আপনাকে দেখতে পাচ্ছি না আমরা। ঠিক আছে, দেখার স্টার্ট ভিডিও। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাদের কি যারা আজকে যারা আমাদের প্রোগ্রামে অ্যাটেন্ডেন্সের থাকবে তারা কি অলরেডি ইন্ট্রোডিউস হয়ে গেছে নাকি আরো কিছু সময় লাগবে? না, আমরা তো সবাইকে ইন্ট্রোডিউস করে দিয়েছি, আপনাদেরকে সহ যারা প্যানেলিস্ট যারা আছেন সবাইকে ইন্ট্রোডিউস করে দিয়েছি। আপনি শুরু করতে পারেন। আমাদের জি, প্রথম কোশ্চেন হচ্ছে গিয়ে বাংলাদেশ টেক্সটাইল ফিউচার 2035, 10 বছর পরে কোথায় দেখতে চান আমাদের টেক্সটাইল সেক্টরকে? হ্যাঁ, ধন্যবাদ সায়েম। আমরা আজকে যে আমাদের যে মেন টপিকস, বাংলাদেশ আমরা 2036-এ আমরা কিরকম দেখতে চাচ্ছি, আগামী 10 বছর পর বা 10 বছরে আমাদের বাংলাদেশের টেক্সটাইলের কি অবস্থা হবে। এরই মধ্যে যেহেতু গত লাস্ট এক সপ্তাহের মধ্যে আমরা যদি WTO থেকে আমরা তাদের একটা ডাটা পেয়েছি। এই ডাটা পাওয়ার কারণে আমাদের জন্য এটা আজকের যে ডিসকাশনটা এটা ফ্রুটফুল হবে আমি মনে করি। WTO এর যে ডাটাটা পাওয়া গেছে, তা আমরা 2036, 2026 আমরা যদি দেখি বাংলাদেশের টেক্সটাইল বিজনেস, যেটা আমরা RMG টাকেই বলবো, 1983-তে 83-84 যে বছর আমাদের ITET প্রতিষ্ঠা লাভ করেছিল,
আমাদের যে প্রফেশনাল অর্গানাইজেশন, সেই সময় আমরা কত এক্সপোর্ট করতাম টোটাল তখন মাত্র আমাদের 31.57 মিলিয়ন, নট বিলিয়ন, 31 মিলিয়ন আমরা US ডলার এক্সপোর্ট করতাম। সেটা টোটাল যে এক্সপোর্ট বাংলাদেশ যে টোটাল এক্সপোর্ট করে সেটা অনলি ছিল 3.89%, অনলি 4%। তাহলে আমরা আজকে বলতে পারি যে আজকে যে 40 বছর পরে বা 43 বছর পরে 83 থেকে চলে আসছে 2026-এ, আমরা আজকে বাংলাদেশের যে টোটাল এক্সপোর্ট বাংলাদেশ যে করে সেখানে আমাদের এক্সপোর্টের পরিমাণ, টেক্সটাইলের এক্সপোর্টের পরিমাণ 80%, যেটা আমাদের এবছর হয়েছে যেটা 38 বিলিয়ন US ডলার। এখন আমরা আজকে 2026-এ বসে আমরা দেখতেছি যে এটা 38 বিলিয়ন US ডলার। তাহলে আমরা 2035 বা 36-এ আমরা কি করব, আমাদের সিনারিও কি? আমরা দেখলাম যে আমাদের এক্সপোর্টটা মূলত কটন বেসড প্রোডাক্ট আমরা এক্সপোর্ট করি। তো কটন বেসড করতে যে আমাদের দেখা গেছে যে আমাদের যে কিছু লিমিটেশন আছে, এই লিমিটেশনকে আমরা অতিক্রম করেই আমরা ইউরোপিয়ান মার্কেটে আমরা একটা আমাদের অবস্থান, বলা যায় যে চায়নার পরপরই আমাদের অবস্থান আছে, আমেরিকান মার্কেটেও। কিন্তু এখানে আমাদের দেখা যাচ্ছে যে 38 বিলিয়নে আমাদের ম্যানমেড যে RMG, সেখানে আমাদের কোনো পার্সেন্টেজ নেই। হোয়ারাস চায়না যখন 150 থেকে 160 বিলিয়ন US ডলার RMG তারা এক্সপোর্ট করতেছে, এবং তাদের মার্কেট শেয়ার আমরা জানি যে তাদের মার্কেট শেয়ার অ্যারাউন্ড 30%। আর সেখানে বাংলাদেশের টোটাল যে সারা গ্লোবালি যে এক্সপোর্ট হয়, সে এক্সপোর্টে বাংলাদেশের শেয়ার, মার্কেট শেয়ার 7%। তাহলে চায়না কোথায় করতেছে বেশি, কোন জায়গায়? আসলে ওইখানে ম্যানমেড ফাইবারে। তাহলে আমাদেরকে চলে যেতে হবে ম্যানমেড ফাইবারে। ম্যানমেড ফাইবার যেতে হলে এখন বলতে হবে যে ম্যানমেড ফাইবারে আপনারা কিভাবে আমাদের হবে, আমাদেরকে এখানে স্পিনিং মিলগুলি তৈরি করতে হবে, যেটা আমরা বলতে পারি 1995-এ বা 96-এ আমাদের কিন্তু নিটের জন্য কোনো স্পিনিং মিল, লার্জ স্পিনিং মিলগুলি ছিল না। অল্প কিছু স্পিনিং মিল ছিল যেগুলি বিটিএমসি কর্তৃক পরিচালিত ছিল। কিন্তু যখন আমাদের নিট গার্মেন্টসগুলি যখন আমরা যখন এক্সপোর্ট করা শুরু করলাম, তখনই আমাদেরকে ব্যাকওয়ার্ড লিঙ্কেজটা স্ট্রং করতে হলো। এবং অনেকে বলছিল যে আমরা এটা করতে পারবো না, আমাদেরকে পুরাপুরি ইন্ডিয়া, পাকিস্তান বা অন্যান্য দেশ থেকে স্পিনিং এর সুতা এনেই করতে হবে। কিন্তু একটা পর্যায়ে আমরা ওখানে সাকসেসফুল হয়েছি। আজকে আমরা যখন এই আলোচনায় বসলাম, তখন আমরা যতগুলি ডাটা পেলাম, এখানে ডাটা আমাদের অলওয়েজ ম্যানমেড ফাইবারে আমাদেরকে চলে যেতে হবে। কারণ ওয়ার্ল্ডে সিনথেটিক ফাইবার এবং ম্যানমেড ফাইবারের 65% ইউজ হয়, সেখানে কটন অনলি 30%। তাহলে আমাদের যে মার্কেটটা আছে, ইন ফিউচার মার্কেট আগামী 10 ইয়ার্সে আমাদেরকে ম্যাসিভ ওয়েতে আমরা ম্যানমেড ফাইবারের দিকে আমাদের প্রোডাকশনটা আমাদেরকে করতে হবে, এবং ওই সিনারিওতে আমরা যাব। আমি ডিটেলস পরে আবার বলবো, এখন এই পর্যায়ে ধন্যবাদ। ধন্যবাদ ইঞ্জিনিয়ার মোহাম্মদ সুমাইল মল্লিক আপনার মূল্যবান বক্তব্যের জন্য। এখন আমরা চলে যাব আমাদের দ্বিতীয় বক্তা বা প্যানালিস্ট, ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ। উনি ডিরেক্টর অপারেশনস হিসেবে দায়িত্ব পালন করছেন আরমাদা স্পিনিং মিলে। ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ, আপনাকে অনুরোধ করছি আপনি আনমিউট করে আমাদের সাথে যুক্ত হন, এবং আমাদের প্রথম কোশ্চেনটা তো আপনি জানেন যে আগামী 10 বছরে আমাদের টেক্সটাইল সেক্টরকে আপনি কোথায় দেখতে চান? আসসালামু আলাইকুম। সবাই সাইম, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ, প্যানেলিস্ট হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য, এবং যারা শুনছেন সবাইকে ধন্যবাদ। জি, অবশ্যই আমাদের এখানে ভালো করার সুযোগ আছে।
যেটা আমি সবসময় বলি যে আমাদের টেক্সটাইল সেক্টরে বাংলাদেশ ভালো না করার কোনো কারণ নাই। আমরা আগামী 10 বছরে আমরা আরো অনেক ভালো জায়গায় যাওয়ার সুযোগ অবশ্যই সুযোগ আছে, যেটা বলতেছি। কিন্তু মেন যেটা সমস্যা সেটা হচ্ছে আসলে আমাদের পলিসিগুলি আমাদের ফেভারে না। যেমন সুমাইল ভাই বলতেছিল যে আমরা ম্যান মেড ফাইবারে যাইতে পারি, অবশ্যই আমরা যাইতে পারি এবং আমরা যাচ্ছিও। কিন্তু আমরা যেমন এখানে বাংলাদেশে পলিস্টার ফাইবারের ফ্যাক্টরি ছিল না, অলরেডি ভার্জিন পলিস্টার ফাইবারের ফ্যাক্টরি হয়েছে, রিসাইকেল পলিস্টার ফাইবারের ফ্যাক্টরি হয়েছে, এবং আরো এখানে ফ্যাক্টরি হওয়ার সুযোগ আছে। কিন্তু যেটা প্রবলেম হচ্ছে যে আমরা কি আসলে এই ম্যানমেড ফাইবার ভ্যালুয়েশনে যাচ্ছি, কিন্তু সেটা কি আমি আসলে ভ্যালুয়েট করতে পারতেছি কিনা, আসলে গুলো আমরা ভ্যালুয়েট করতে পারতেছি না। সেটার কারণ যদি আমরা চেক করি কিংবা আমরা যদি অ্যানালাইসিস করি, তাহলে আমরা দেখতে পারবো যে মেইন হচ্ছে যে যখন বায়ার কস্টিং করতেছে তখন বায়ার ওপেন কস্টিং করতেছে, যেটা আমি এর আগের মিটিং এও আমরা আমি যে গেস্ট হিসাবে বলছিলাম যে আহ, আহ, যে যে আমার সুতার কস্টিং। এবং আরেকটা জিনিস বলা হয় যে যে আমরা যে এখানে স্পিনিং এ আমরা সব ধরনের প্রোডাক্ট করতে পারি কিনা, ভ্যালুয়েটেড প্রোডাক্ট করতে পারি কিনা, এটা আমি করলাম। আমরা যতটুকু আমাদের এক্সপিরিয়েন্স আছে কিংবা আমরা স্পিনিং এ যে আমরা প্রায় 30 35 40 বছর এক্সপিরিয়েন্স, কিংবা তার আগে থেকে আমাদের স্পিনিং ছিল, বিটিএমসি এর আমল থেকে স্পিনিং ছিল, আমাদের সেই টেকনোলজি সেই এক্সপার্ট সবই আমরা আছে। কিন্তু পলিসিগত প্রবলেম সলভ না হলে আসলে আমরা আগানোটা আহ, সাইম, হ্যালো। আমরা আপনার কথা শুনতে পাচ্ছি, কিন্তু আপনার একটু আচ্ছা, কেটে কেটে হ্যাঁ, আসতেছে, ভেঙে ভেঙে আসতেছে এই কথা মাঝে মধ্যে। আচ্ছা, 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 আচ্ছা। মানে আমরা 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 অবশ্যই এখানে ভালো করার সুযোগ আছে, কিন্তু আমরা আসলে কি ভালো করতে পারতেছি কিনা আমার দৃষ্টিতে আগামী মানে আমরা আসলে খুব একটা রাইট ট্র্যাকে কিংবা রাইট পথে নাই। আমরা যদি দেখি 90 দশকে, যখন আমার মনে আছে আমরা যখন 90 দশকে টেক্সটাইল বুমিং হয়, মানে স্পিনিং উইভিং এগুলি বুমিং হচ্ছিল, আমরা 95-এর বেশ 97-এর, তখন যেভাবে টেক্সটাইল আগাচ্ছিল, 90 থেকে 2000 সন পর্যন্ত খুব ভালো আগাইছে। 2000 পর কিংবা 2004-5-এর পর থেকে আবার টেক্সটাইলটা ওইভাবে ভালো আগাচ্ছিল না, কারণ তখন একটা পাওয়ারের ক্রাইসিস, গ্যাসের ক্রাইসিস শুরু হয়েছিল। পাওয়ারের ক্রাইসিসের কারণে দেখা যাচ্ছে ওইভাবে নতুন ইন্ডাস্ট্রি খুব একটা হচ্ছিল, তারপরেও হচ্ছিল, কিন্তু প্রাইজের ক্ষেত্রে যেটা আমরা এক্সপোর্ট আমরা বাড়তেছি, কিন্তু আমাদের দেখা যাচ্ছে পাশাপাশি আমাদের ইম্পোর্ট আমাদের বাড়তেছে। আমরা যদি ইম্পোর্ট কমাইতে না পারি, তাহলে আসলে আমরা এক্সপোর্ট বাড়ায় কতটুকু লাভ হবে সেটা আসলে দেখার বিষয় আছে এখানে। তা আমার যেটা ব্যক্তিগত ওপিনিয়ন, মতামত, কিংবা আমি আমার যতটুকু অ্যানালাইসিস সবকিছু যদি আমি যতটুকু দেখছি, যে আমরা যদি পলিসি ঠিক না করতে পারি, যে আমরা যদি এক্সপোর্ট বাড়াবো কিন্তু আমরা ইম্পোর্ট যদি কমাইতে না পারি, যেটা যেটা একটা সময় ইম্পোর্ট সুতা, ফেব্রিক, ডাইস, কেমিক্যাল থেকে শুরু করে আহ, আমরা হয়তো বা 45 বিলিয়ন এক্সপোর্ট করতেছি, কিন্তু আমরা 32 বিলিয়ন ইম্পোর্ট করতেছি, এবং এটা ডে বাই ডে আরো বাড়তেছে। তাহলে আসলে শুধু আরএমজি দিয়ে আমরা টেক্সটাইল সেক্টর আগায় নিয়ে যাওয়া এটা কঠিন, যেটা শ্রীলঙ্কা পারে নাই। কিংবা যারা টেক্সটাইল সেক্টর নিয়ে আগাচ্ছে তারা টোটাল টেক্সটাইল সেক্টর নিয়ে আগাচ্ছে, কিন্তু আমরা আসলে টোটাল টেক্সটাইল সেক্টর নিয়ে আগাচ্ছি না। আচ্ছা, কারণ আমরা আমার যদি আপনার ভালো করতে হয়, অ্যানালাইটিক্যাল ভালো করতে হয় তাহলে সিদ্ধান্তের আমাদেরকে, কথা বা ওপিনিয়নের কথা জানলাম। আমরা কি জি, জি, একটু পরের বার আসবো আপনার কাছে বিস্তারিত জানার হ্যাঁ, জন্য? আমরা জাস্ট অন্যান্য জাস্ট একটা প্যানেলিস্টদের কাছে লাইনে শেষ যাই। করি। আমাদেরকে যদি ভালো করতে হয় তাহলে আমাদের এই যেটা বন্ডেড আমাদের ডিউটি প্রোডাক্ট, আমাদের ইনপুট কন্ট্রোল করতে হবে। যে আমাদের ইন্ডাস্ট্রি, ব্যাকওয়ার্ড ইন্ডাস্ট্রি, যে আমাদের কস্টিং এর নিচে সুতা ফেব্রিক ঢুকতেছে, আমাদের স্পিনিং উইভিং, এবং আমাদের এখানে ডাইস কেমিক্যাল ফ্যাক্টরি কিংবা অন্যান্য মেশিনারিজ ফ্যাক্টরি ডেভেলপ হচ্ছে না ডিউটি ফ্রি প্রোডাক্ট ঢুকার কারণে। সেটাকে আমাদেরকে অন্যান্য দেশে যে সিস্টেমে পলিসি মেক করে সেই সিস্টেমে আমরা যদি যেতে পারি, তাহলে আমরা আগামী 10 বছর কিংবা 15 বছর আমরা আগাইতে পারবো। না হলে আসলে আমাদের জন্য আগানোটা কঠিন হবে। এবং যেটা আমরা বিভিন্ন পত্র পত্রিকায় দেখতেছি যে বিভিন্ন ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, আগে উইভিং বন্ধ হয়েছে, এখন স্পিনিং বন্ধ হইতেছে, আবার নতুন করে এখন গার্মেন্টসও বন্ধ হচ্ছে। আলটিমেট থ্রেটটা গার্মেন্টস এর উপরে, টোটাল টেক্সটাইল সেক্টরের উপরেই পড়বে।
সেহেতু পলিসিগত ডিসিশনগুলি যদি আমরা ঠিক না করতে পারি, তাহলে আমরা আসলে আগানোটা আমাদের জন্য কঠিন চ্যালেঞ্জ। ধন্যবাদ, অনেক জি, ধন্যবাদ আপনাকে। আমরা আবার আসবো আপনার কাছে পরবর্তী পর্যায়ে বিস্তারিত জানার জন্য। না অবশ্যই। আমাদের আলোচনার Thank- এই পর্যায়ে আমরা আমন্ত্রণ জানাচ্ছি ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাহিদুর রহমান। উনি টেকজিবো ইন্টারন্যাশনাল লিমিটেড নামে একটি এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানি, যাকে আমরা সাধারণত বাইং হাউস বলি, বাইং হাউসের কান্ট্রি ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। আমরা ইঞ্জিনিয়ার জাহিদুর রহমান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনার বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশ আরএমজি বা টেক্সটাইল সেক্টর সম্পর্কে আপনার ভবিষ্যৎ চিন্তা ভাবনা আনমিউট করে আসসালামু অবশ্যই। আলাইকুম। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমার অনেক অগ্রজ বড় ভাই আছেন, সুমাইল ভাই, আজাদ ভাই, সতীর্থ আছেন কয়েকজন, অনুজ আছে কয়েকজন, সবাইকেই শুভকামনা। আসলে প্রশ্নটা হয় আমার বুঝতে ভুল হয়েছে, বা আমার কাছে যেটা মনে হয়েছে যে প্রশ্নটা হচ্ছে আমরা বাংলাদেশকে 10 বছর পরে টেক্সটাইল সেক্টরে কোথায় দেখতে চাই। তো একটা হচ্ছে আকাঙ্ক্ষা, আর একটা হচ্ছে সেটার আকাঙ্ক্ষার বাস্তবতা। সমস্যাটার বাস্তবতা, এবং তৃতীয়টা হচ্ছে সমাধান। তো আমি আসলে যেটা চিন্তা করেছি যে আকাঙ্ক্ষাটা কি। আকাঙ্ক্ষা যেটা সুমাইল ভাই বললেন তার সঙ্গে আমি বলতে চাই যে আমার আকাঙ্ক্ষা যেটা হওয়া উচিত, এই 10 বছরে হওয়া উচিত, আমরা দেখতে চাই যে আমাদের আহ, যেটা কটন বেস থেকে আমরা প্রোডাক্ট রেঞ্জ আরো 50 থেকে 60 ভাগ ম্যানমেড ফাইবারে আমরা নিয়ে যেতে চাই। আমি দেখতে চাই, এটা আমার আকাঙ্ক্ষা। আমার আকাঙ্ক্ষা আমাদের প্রোডাক্ট রেঞ্জ হাই ভ্যালু অ্যাডেড হবে, অ্যাক্টিভ ওয়্যার হবে, আউটার ওয়্যার হবে, স্মার্ট টেক্সটাইল হবে। আমার আকাঙ্ক্ষা যাতায়াত এবং অন্যান্য লজিস্টিক সমস্যা কমে যাবে, আমাদের পোর্ট আরো দক্ষ হবে। আরো একটা বড় আকাঙ্ক্ষা হচ্ছে সুশাসন যাতে আমাদের বাড়ে। সুশাসন বাড়লে প্রবাসী বাংলাদেশিদের ইনভেস্টমেন্ট বাড়বে, ইনভেস্টমেন্ট বাড়লে এখানে ইন্ডাস্ট্রি বাড়বে, এবং একই সঙ্গে আহ, টাকা পাচার বন্ধ হোক। আগামী 10 বছরে আমাদের ইন্ডাস্ট্রিতে সেই টাকাগুলো আসুক, আমাদের ইন্ডাস্ট্রি সারা দেশে ছড়িয়ে পড়ুক, ছড়িয়ে পড়বে 10 বছরের ভিতরে যদি আমাদের পলিসি এবং সুশাসন ঠিক থাকে। কারণ আমাদের সমস্ত ইন্ডাস্ট্রি হচ্ছে ঢাকা কেন্দ্রিক হয়ে গেছে, ঢাকা এবং ঢাকা চারপাশ। আমরা যদি আমাদের রাস্তাঘাট ঠিক করে চারপাশ ইন্ডাস্ট্রি 10 বছরে ছড়িয়ে দিতে পারি, তাহলে অনেক আহ, যুবক কিশোর, আমাদের এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কর্মসংস্থানের। আমি যেটা বুঝি যে একটা কিশোর এবং যুবক, সে আসলে নিজের জেলা শহরে হয়তো থাকতে চায়, কিন্তু সে থানা বা জেলা পর্যায়ে তার আসলে একটা নির্দিষ্ট সময়ের পরে তার আসলে কিছু করার থাকে না। সে চলে আসে শহরে বা বড় জায়গায়, এবং সেই ভিড়ে আমরা একেবারে তিষ্ঠ হয়ে যাই। তো আমার আকাঙ্ক্ষা যে আমাদের রিনিউয়েবল এনার্জি আরো বাড়বে, আমাদের শক্তির একটা বড় উৎস হবে এনার্জি, আমাদের একটা বড় সমস্যা। আমাদের দক্ষ জনশক্তি জন্য আমাদের শিক্ষায় অনেক ব্যয় করতে হবে, যেটা আমি সবসময় বলি যে একটা জাতি তৈরি করতে, মানে আমি আমার চারপাশের লোকজনকে বলি, একটা জাতি তৈরি করতে আসলে অ্যাটলিস্ট 25 বছর লাগে। আমরা যদি ভালো ছাত্র, ভালো শিক্ষক যদি আমরা অ্যাট্রাক্ট করতে পারি আমাদের প্রাইমারি এডুকেশনে, আমাদের মিড লেভেল এডুকেশনে, তাহলে একটা দক্ষ জাতি গড়ে উঠবে, এবং সেখান থেকে দক্ষ নেতৃত্ব গড়ে উঠবে। সেটা যদি যত দ্রুত শুরু করা যায়, হয়তো হচ্ছে, আরো দ্রুত হলে ভালো হবে। আমার আকাঙ্ক্ষা যে এখন আমরা যে ইন্ডাস্ট্রি বেসটা দেখি যে একেবারে মালিকের সার্বক্ষণিক প্রত্যক্ষ তত্ত্বাবধানের বাইরে এটা কোনোভাবে যেতে পারে না। আমার আকাঙ্ক্ষা যেটা কর্পোরেট ম্যানেজমেন্ট গড়ে উঠুক আমাদের ইন্ডাস্ট্রিতে, যেখানে মালিক হয়তো কম ইনভলভ হবেন, তার দ্বিতীয় তৃতীয় যে লেয়ার আছে তারা এটা লাভ লোকসান দেখবে, এবং সেই কালচারটা গড়ে উঠবে। আহ, আমি আমার আকাঙ্ক্ষা যে আমাদের ডাইভার্সিফাই ইনভেস্টমেন্ট হবে। একটা কথা আমার কাছে মনে হয় যে আমরা অনেক সময় দেখেছি যে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে বা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যে কোনো একটা জায়গাতেই তার ইনভেস্টমেন্ট সে বাড়িয়ে যাচ্ছে, হয়তো এই জায়গাটাতে তাকে নিরুৎসাহিত করতে হবে। কেউ তার ম্যানেজমেন্ট দিয়ে যদি 30 লাইনের ফ্যাক্টরি ভালো মতো চালাতে পারে, সে 30 লাইনের ফ্যাক্টরিতে থাকুক। কারো যদি মনে হয় যে সে 20 টনের একটা স্পিনিং ফ্যাক্টরি সে ভালো মতো চালাতে পারবে, তাকে ওখানে নিরুৎসাহিত করা হোক, তাকে বলা হোক বা তাকে জোর করা হোক আর তার ইনভেস্টমেন্টটা অন্য কোথাও দেওয়ার জন্য। আমার আকাঙ্ক্ষা যে ইন্ডাস্ট্রিতে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে সেগুলোর সঙ্গে যেন আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, বুটেক্স, তাদের একটা দৃঢ় যোগসূত্র তৈরি হোক, এবং ইন্ডাস্ট্রিতে যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যাগুলো যেন তাদেরকে রিসার্চের জন্য দেওয়া হোক, দেওয়া, মানে এই 10 বছরে যেন সেই পরিবর্তনটা হয়, এবং এরা যত বেশি ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত থাকতে পারবে তাদের কন্ট্রিবিউশন তত বেশি হবে। আহ, এই হচ্ছে আমার 10 বছর পরের বাংলাদেশকে দেখতে চাই, যেখানে আমরা আসলে 100 বিলিয়নের স্বপ্ন দেখছি। এইটুকুই হচ্ছে আমার আকাঙ্ক্ষা, যেটা থ্যাংক ইউ। ধন্যবাদ। ধন্যবাদ, অনেকগুলো আকাঙ্ক্ষার কথা বললেন, বিশাল পরিবর্তনের কথা বললেন। আমরা পরবর্তী পর্যায়ে আসবো।
আরেকটু ইনসাইট জানার জন্য যে কিভাবে সম্ভব এই পরিবর্তনগুলো। এখন আমরা আমাদের বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির প্রতিনিধি ইঞ্জিনিয়ার প্রফেসর ইঞ্জিনিয়ার শিল্পী আক্তার, ডিন ফ্যাকাল্টি অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি, ওনাকে আমন্ত্রণ জানাবো ওনার আকাঙ্ক্ষার কথা আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রফেসর শিল্পী আক্তার, আপনি আনমিউট করে আমাদের সাথে যুক্ত হবেন। প্রফেসর শিল্পী আক্তার, শিল্পী আমার কথা শোনা যাচ্ছে? শিল্পীর কথা আমরা শুনতেছি না, প্রথমে নিজেকে আনমিউট করতে হবে তারপরে। আমরা আর একটা দুইটা মুহূর্ত অপেক্ষা করি, দেখি উনি যুক্ত হতে পারেন কিনা, আদারওয়াইজ আমরা আমাদের পরবর্তী পর্যায়ে চলে যাব। উনি যখন আমাদের সাথে আবার পুনরায় যুক্ত হবেন তখন আমরা ওনার বক্তব্য শোনার চেষ্টা করব। শিল্পী, আপনি যদি আমাদের সাথে থেকে থাকেন তাহলে আনমিউট করে, এখন আনমিউট হয়েছে, ইউ ক্যান স্টার্ট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ ডক্টর সায়েম আমাকে এই সুন্দর একটি প্যানেল ডিসকাশনে আমন্ত্রণ জানানোর জন্য, এবং একই সাথে যারা এই প্যানেল ডিসকাশন প্রোগ্রামে জয়েন করেছে সবাইকেই আহ, অভিনন্দন জানাই এবং শুভেচ্ছা জানাই জয়েন করার জন্য। সুন্দর একটি প্রশ্ন আসলে, যে আগামী 10 বছর পরে আমরা আমাদের টেক্সটাইল এবং অ্যাপারেল সেক্টরকে কোথায় দেখতে চাই। অবশ্যই আমাদের আশা আকাঙ্ক্ষা অনেক বেশি, যেহেতু আমরা টেক্সটাইল সেক্টরের সাথে সবাই কম বেশি ইনভলভ। টেক্সটাইল সেক্টরে আমাদের সকলেরই কিছু না কিছু অবদান আছে। তো আমরা চাই বর্তমানে টেক্সটাইল সেক্টর, আমাদের অ্যাপারেল সেক্টর, যদিও এক্সপোর্টের দিক থেকে আমরা দ্বিতীয় অবস্থানে আছি, তা আমরা চাই যে অবশ্যই লার্জেস্ট একটা এক্সপোর্ট কান্ট্রি হিসেবে আমরা বাংলাদেশকে দেখতে চাই আফটার 10 ইয়ার্স। তো এছাড়াও হলো যে দেখতে চাই, এটা অবশ্যই আমাদের আকাঙ্ক্ষা, কিন্তু এই আকাঙ্ক্ষার যেটা হলো যে এই আমাদের যে প্রোডাক্টস গুলো আছে, এই প্রোডাক্টস গুলো নিয়ে আমাদের অনেক কাজ করার স্কোপ আছে। কারণ হলো যেটা একটু আগে অনেকের কথাই এসছে অলরেডি, যে আমরা কটন বেসড প্রোডাক্ট তৈরি করছি, এবং যার কারণে আমাদের যে কন্ট্রিবিউশন সেটা হচ্ছে মানে যে চায়নার সাথে আমাদের বিশাল একটা গ্যাপ রয়ে গেছে। তো এখানে আমাদের যে ডিফারেন্ট ফাইবার নিয়ে কাজ করার একটা স্কোপ আছে, যেমন আমাদের হচ্ছে ম্যানমেড ফাইবারের প্রোডাকশন হচ্ছে, আমরা যেটা চাই আমরা শুনতে পাচ্ছি না শিল্পী আপনার কথা। যে আমরা যে ইয়েগুলো আছে, টেকনিক্যাল টেক্সটাইলের যে প্রোডাক্টস আছে, বা বোঝা যাচ্ছে না? এখন এখন বোঝা যাচ্ছে, এখন বোঝা যাচ্ছে, সরি স্যার। এখন শোনা যাচ্ছে, হ্যাঁ। ওকে, টেকনিক্যাল যে প্রোডাক্টস গুলো আছে, যেমন স্মার্ট টেক্সটাইলস বা হচ্ছে মেডিকেল টেক্সটাইল, যে আবারও ইন্টারনেটের product মনে হয় দুর্বলতা, আছে, আমরা যেগুলো যে পুরোপুরি আমরা আপনার কথা পুরোপুরি বুঝতে পারছি না। ইন্টারনেটের সমস্যা হতে পারে। ঠিক আছে, খুব সম্ভবত ইন্টারনেটের সমস্যা, উনি ডিসকানেক্ট হয়ে গেছেন। শিল্পী আনমিউট করতে হবে নিজেকে। বারবার খুব সরি, খুব এখন ডিস্টার্ব করছে এখন আজকে। এখন হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে, এখন ঠিক আছে। ওকে ওকে, Carry on. সরি, নেট খুব ডিস্টার্ব করছে।
তো আমরা ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট যাতে প্রডিউস করতে পারি সেদিকটা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। আমাদের ডিফারেন্ট ডাইভার্সিফাইড প্রোডাক্ট নিয়ে কাজ করার স্কোপ আছে, সেদিকে আমরা যেতে পারি। তারপর আমাদের যে নিজস্ব যে র মেটেরিয়াল, জুট বেসড প্রোডাক্টস আমাদেরকে নিয়ে আসতে হবে, এবং ডাইভার্সিফাইড জুট প্রোডাক্টস আমাদেরকে প্রডিউস করতে হবে, যেটা এক্সপোর্ট করে আমরা আসলে আরো বেশি আমরা হয়তো এক্সপোর্ট করতে পারি, এক্সপোর্ট ভ্যালুকে আমরা বাড়াতে পারি। এছাড়াও যেটা আমি বলতে চাই যে আমাদের যেহেতু একাডেমিশিয়ান, তা আমরা চাই আমাদের যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন তারা হচ্ছে যে রিসার্চের দিকে যাতে আমরা আরো নতুন নতুন প্রোডাক্ট প্রডিউস করতে পারি, রিসার্চ নিয়ে আমাদের নতুন নতুন রিসার্চ এরিয়া আমাদের বাড়ে, আমরা যেন টেকনোলজি ডেভেলপ করতে পারি, যেটা যে আমরা এখন শুধু মেশিন চালাই বা জাস্ট প্রোডাক্ট প্রডিউস করছি, বাট আমরা যেন টেকনোলজিটাকেও ডেভেলপ করতে পারি, সেভাবে যেন আমরা সামনের দিকে যেতে পারি। তারপরে হচ্ছে যে আমাদের যে বাংলাদেশে ইন্টারন্যাশনাল লেভেলের সেন্টার থাকবে, যে গ্লোবাল একটা টেক্সটাইল ইনোভেশন সেন্টার থাকবে, যেখানে রিসার্চ হবে, সাস্টেনেবল প্রোডাক্টস প্রডিউস হবে। তো এই সমস্ত জিনিসগুলো যেন আমরা অ্যাভেল করতে পারি, সেটা অবশ্যই আমাদের আশা এবং আমাদের ইচ্ছা, যে আমরা আমাদের আকাঙ্ক্ষা এটা যে আমরা টেক্সটাইল সেক্টরকে আসলে অনেক দূর এগিয়ে নিতে চাই, টেক্সটাইল নিয়ে আমরা কাজ করতে চাই। তো তারপরে হচ্ছে আমাদের যে রিসাইকেলিং যে ইস্যুটা আছে, আমরা যেন প্রোডাক্টস রিসাইকেল করতে পারি, আমাদের যেন হচ্ছে আহ ইয়েগুলো থাকে, ওয়াস্ট প্রোডাক্টস গুলো নিয়ে আমরা কম্পোজিট ম্যাটেরিয়াল নিয়ে কাজ করতে পারি। সেই যে জায়গাগুলোতে আসলে আমরা হয়তো মনে হয় আমাদের এক্সপোর্ট ভ্যালুটাকে আসলে আরো বেশি ইনক্রিজ করতে পারবো ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ। ধন্যবাদ। ধন্যবাদ প্রফেসর শিল্পী আক্তার, আপনার মূল্যবান বক্তব্যের জন্য। অনেকগুলো আশা আকাঙ্ক্ষার কথা শুনলাম। পরবর্তী পর্যায়ে আমরা যখন আবার আপনার কাছে আসবো, সেই স্বপ্নগুলোকে কিভাবে বাস্তবায়িত করা যায়, সেই এই উপায়গুলো নিয়ে আমরা আবার একটু আলোচনা করব। এই পর্যায়ে আমরা ছোট্ট একটা প্রেজেন্টেশন দেখতে যাচ্ছি ক্রিসেটের অ্যাক্টিভিটিস সম্পর্কে। প্রেজেন্টেশনটি দিবেন ইঞ্জিনিয়ার মেহবা মুনির নোভা, বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির একজন গ্র্যাজুয়েট, এবং নোভা আমাদের সাথে রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে কর্মরত আছে। নোভা, ওভার টু ইউ। হ্যাঁ, তোমার স্ক্রিন দেখা যাচ্ছে, ইউ ক্যান স্টার্ট। আসসালামু আলাইকুম, আমি মেহুয়া মুনির নোভা, রিসার্চ অ্যাসোসিয়েট ক্রেসেট। আজকের এই আয়োজনে উপস্থিত আমাদের সম্মানিত অতিথিবৃন্দ, মূল বক্তা এবং সকল অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে আমি ক্রিসেটের জার্নি নিয়ে কথা বলবো। ক্রিসেটের পূর্ণরূপ হলো সেন্টার ফর রিসার্চ ইন সায়েন্স, আর্টস অ্যান্ড টেকনোলজি। এটি শুধু একটি রিসার্চ সেন্টার নয়, বরং একটি একাডেমিক প্ল্যাটফর্ম যা গবেষণা, উদ্ভাবন ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে শিক্ষার্থী, গবেষক এবং পেশাজীবীদের সহযোগিতা করে আসছে। ক্রিসেটের মূল লক্ষ্য হলো নতুন গবেষকদের দক্ষতা বৃদ্ধি, নতুন ধারণাকে উৎসাহিত করা এবং গবেষণা কার্যক্রমকে এগিয়ে নেওয়া। ক্রিসেট 2012 সালে রিসার্চ ট্রেনিং সেন্টার হিসেবে যাত্রা শুরু করে। ছবিতে আমরা দেখতে পাচ্ছি 2012-13 সালের দিকে বুটেক্স এবং আহসানুল্লাহ ইউনিভার্সিটি কিছু সংখ্যক তরুণ শিক্ষকদের গবেষণা ট্রেনিং প্রদান করছেন ক্রিসেটের ফাউন্ডার ডক্টর আবু সাআদাত মোহাম্মদ সায়েম স্যার। সেই সময় তারা তাদের গবেষণা প্রকাশ করেছিল বিভিন্ন পাবলিকেশনের সাথে। মাঝে কোভিডের জন্য কিছুদিন বন্ধ থাকলেও আগস্ট 2024 থেকে ক্রিসেট আগ্রহী শিক্ষার্থী এবং তরুণ শিক্ষকদের নিয়ে ট্রেনিং প্রোগ্রাম চালু করেছে। বর্তমানে আমাদের 4টি ট্রেনিং প্রোগ্রাম চালু রয়েছে। এসব ট্রেনিং শিক্ষার্থীদের গবেষণা দক্ষতা উন্নয়নের পাশাপাশি হায়ার এডুকেশন প্রস্তুতিতেও সহায়তা করবে। আমাদের মেইন ট্রেনিং প্রোগ্রাম হলো রিসার্চ স্কিল অ্যান্ড একাডেমিক রাইটিং ট্রেনিং। এখন পর্যন্ত 300 জনেরও বেশি শিক্ষার্থী এই ট্রেনিং এ অংশগ্রহণ করেছে এবং এর মধ্যে প্রায় মোর দ্যান 90% শিক্ষার্থী বুটেক্সের। তাদের অনেকেই ইতিমধ্যে স্প্রিন্টার, নেচার সহ বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে তাদের গবেষণা প্রকাশ করেছে। আমরা ছবিতে ট্রেনিং প্রোগ্রামের অংশ হিসেবে শিক্ষার্থীদের আরএইচ কর্পোরেশনের ল্যাব ভিজিটের একটি চিত্র দেখতে পাচ্ছি। বর্তমানে আমাদের 13তম ব্যাচের রেজিস্ট্রেশন কার্যক্রম চলমান রয়েছে। শিক্ষার্থীদের এসব প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য উৎসাহিত করছি।
2014 সাল থেকে ধারাবাহিকভাবে ক্রিসেট টেক্সটাইল রিসার্চ কনফারেন্স আয়োজন করে আসছে, যার কিছু স্মৃতিচিহ্ন আপনারা এই স্লাইডে দেখতে পাচ্ছেন। টিআরসি 2014 থেকে শুরু করে 2017 পর্যন্ত প্রতিটি বছরের কনফারেন্সে দেশি বিদেশি গবেষক, একাডেমিশিয়ান, শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছেন। মাঝে কোভিডের জন্য কিছুদিন বন্ধ থাকলেও 2024 সাল থেকে পুনরায় এই আয়োজন সম্পন্ন করা হয় সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে। ছবিতে আমরা 2024 এবং 2025 সালে অনুষ্ঠিত কনফারেন্সে আগত অতিথিবৃন্দদের একাংশকে দেখতে পাচ্ছি। গত বছর অনুষ্ঠিত কনফারেন্সে আশুটেক্সের পৃষ্ঠপোষকতায় টেক্সটাইল রিসার্চ কম্পিটিশন সিজন 1 আয়োজন করা হয়। মাত্র 5 মিনিটে নিজের গবেষণার মূল বক্তব্য স্পষ্ট, সংক্ষিপ্ত এবং আকর্ষণীয়ভাবে উপস্থাপন করার দক্ষতাই এই 5 মিনিট রিসার্চ কম্পিটিশনের মূল লক্ষ্য। ছবিতে আমরা চূড়ান্ত পর্বের প্রতিযোগীদের সম্মানিত বিচারক মণ্ডলীর সঙ্গে দেখতে পাচ্ছি। আমি নিজেও একজন ফ্রেশ গ্রাজুয়েট হিসেবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হওয়ার সৌভাগ্য অর্জন করি। এই অর্জন নিঃসন্দেহে আমার আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এবছর ক্রিসেট রিসার্চ কম্পিটিশন ফর টেক্সটাইল অ্যান্ড ফ্যাশন স্টুডেন্ট সিজন 2 অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রতিযোগিতার রেজিস্ট্রেশন ইতিমধ্যেই শুরু হয়েছে। আমি আগ্রহী শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। গত বছরের কনফারেন্সের আরেকটি অন্যতম আকর্ষণ ছিল ডিজিটাল ফ্যাশন ক্যাটওয়াক, যা বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছিল। এবছরও সেন্ট্রাল পৃষ্ঠপোষকতায় ক্রিসেট ডিজিটাল ফ্যাশন ক্যাটওয়াক কম্পিটিশন আয়োজন করতে যাচ্ছে। ইতিমধ্যে বিএফটি এবং শান্তমরিয়াম ইউনিভার্সিটির 30 জনেরও বেশি শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে। 7th টেক্সটাইল রিসার্চ কনফারেন্স এই বছর অক্টোবরের 31 তারিখ বিজিএমই ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে অগ্রিম আমন্ত্রণ জানানো হলো। ক্রিসেট তার কার্যক্রম দ্বারা দেশের গবেষণা খাতে উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হবে এই আশা ব্যক্ত করে আমি আমার প্রেজেন্টেশন এখানে শেষ করছি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ মেহবা মনির নোভা। ক্রিসেট সম্পর্কে আমরা সংক্ষিপ্ত প্রেজেন্টেশন দেখলাম। এখন আমরা আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে চলে আসব। আমরা আবার আমাদের প্যানেলিস্টদের মধ্যে থেকে আমাদের প্রথম প্যানেলিস্ট ইঞ্জিনিয়ার সুমাইল মল্লিক, মহাসচিব আইটিইটি, ওনার কাছে চলে আসবো। সরি, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অফ ইনস্টিটিউশন অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এন্ড টেকনোলজিস্ট। ইঞ্জিনিয়ার সুমাইল মল্লিক, আপনার কাছে জানতে চাবো, আপনি শুরুতেই আপনার এক্সপেকটেশনস এন্ড ড্রিমের কথা বলেছিলেন, টেক্সটাইল সেক্টরকে আপনি কোথায় দেখতে চান, কিছু পাথওয়ে আর কিছু দিক নির্দেশনা আপনার কাছে শুনতে যাচ্ছি। ধন্যবাদ ডক্টর সাহেব আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, আপনার কথা শোনা যাচ্ছে, আমরা আপনাকে দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ। আমি আজকের যে আমাদের টপিকস, সেই টপিকসে আমরা আগামী 10 বছর পরে বাংলাদেশকে কিভাবে দেখতে চাই, কি আকাঙ্ক্ষা, আমাদের যে ড্রিম, সেই ড্রিমটাকেই এখানে মূলত তুলে ধরার জন্য আমরা আজকে এখানে বসেছি। আমরা যদি আমাদের, যেটা জাহিদ বলল, যে আমরা যদি $100 বিলিয়ন আমরা যদি এক্সপোর্ট করতে চাই, এখন আমাদের $38 বিলিয়ন, সেখান থেকে যদি আমরা 100 বিলিয়নে করতে চাই শুধু টেক্সটাইল সেক্টর থেকে, তাহলে আমাদের কি ধরনের ড্রিম নিতে হবে, কি ধরনের প্ল্যান করতে হবে, সেটা নিয়ে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। কারণ আমাদের যদি ড্রিম না থাকে, তখন তো আমরা পলিসি করতে পারবো না। তখন আমরা গভর্নমেন্টকে যে এটা পলিসিটা কি করতে হবে, আমাদের 100 বিলিয়ন করব, তাহলে আমাদেরকে ডাইভার্সিফিকেশনে যেতে হবে। তার আগে আমি কয়েকটা জিনিস বলতে চাচ্ছি। বাংলাদেশ আজকে $50 বিলিয়ন এক্সপোর্ট করে টোটাল। তো এই $50 বিলিয়ন এক্সপোর্ট করতে যে আমাদের এক্সপোর্টটা ম্যাক্সিমামই এখানে শিপে যায়, মানে চিটাগাং পোর্টটাকে আমরা ইউজ করি। তাহলে আমরা কি এরকম করতে পারি? প্রথম আমাদের প্রপোজালই থাকবে যে আমরা যেহেতু $100 বিলিয়ন চলে যেতে চাচ্ছি, তাহলে আমাদের ফ্যাক্টরিগুলি কোথায় অবস্থিত? ঢাকার আশেপাশে, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী আর হবিগঞ্জ। তাহলে এই যে
এখানে যে ফ্যাক্টরিগুলি আছে এখান থেকে আমরা যদি সরাসরি চিটাগাং পোর্টে যেতে হয় তাহলে আমাদেরকে সরাসরি একটা হাইওয়ে করতে হবে, এক্সপোর্ট হাইওয়ে, যেখানে আমাদের কন্টেইনার থাকবে সরাসরি চলে যাবে চিটাগাং পোর্টে। আজকে আমরা ঠিকই বলি যে লিড টাইম কমাতে হবে, কিন্তু আপনারা দেখেন যে আজ থেকে 40 বছর আগেও এই ঢাকা চিটাগাং হাইওয়েতে যে রাস্তা দিয়ে যাত্রীবাহী বাস যায়, কোচ যায়, সেখানে আবার কন্টেইনারও যায়। এটা কি সারা পৃথিবীতে এটা কোনো দেশেই নাই, মানে যে সমস্ত দেশ, চায়না বা অন্যান্য দেশগুলি, তার কি পুরো আলাদা লাইন, তাদের কন্টেইনারের লাইন আলাদা থাকে আর যাত্রীবাহীর লাইন আলাদা থাকে। আমাদের এখানে কি করা হয়, দেখা যায় যে ম্যাক্সিমাম জায়গায় যখনই ট্রাফিকের জ্যামের প্রবলেম আসে, কন্টেইনারগুলিকে আটকে দেওয়া হয় এবং যাত্রীবাহী বাসগুলি আগে চলে যায়। তো এখানে কিন্তু আমাদের একটা 3 থেকে 4 দিনের একটা কিন্তু ডিলে হয়ে যায়। আমরা যতই বলি আমরা ওখান থেকে ফ্যাক্টরি থেকে আমরা কিন্তু এক্সপোর্ট করে দিলাম, কন্টেইনারে দিয়ে দিলাম, কিন্তু কন্টেইনারটা কখন চিটাগাং পোর্টে যাচ্ছে সেটা কিন্তু ওই দেখা যাচ্ছে শুধু কমার্শিয়াল লোকজনই খোঁজ নিচ্ছে। তাহলে আমাদের একটা প্রস্তাবনা থাকতে পারে যে আমাদের সরকারের কাছে আবেদন থাকবে যে আমাদেরকে পুরোপুরি ঢাকা থেকে যে হলো চিটাগাং পোর্ট পর্যন্ত পুরাটা আলাদা 4 লেনের আলাদা এটা এক্সপোর্ট ওয়ে করে দিতে হবে। এটা একটা। আর অন্য যেগুলি আছে ইউটিলিটি, এটা তো অবশ্যই লাগবে। গ্যাসের প্রেসারটা ঠিক রাখতে হবে। আমাদের গ্যাস লাইন আছে, কিন্তু আমরা আজও কোনাবাড়ি থেকে শুরু করে সাভারে গ্যাস পাচ্ছি না। আমরা যদি গ্যাস না পাই তাহলে তো হবেই না। ইলেকট্রিসিটি, গ্যাস এগুলি 100% আমাদেরকে সাপ্লাই দিতে হবে এবং প্রেসার অনুযায়ী। হ্যাঁ, গ্যাস লাইন আছে, গ্যাস দিছি, আসলে গ্যাস দিয়ে হচ্ছে না। আমাদের যেখানে প্রেসার দরকার 5 কেজি, সেখানে আমি 1 কেজি হলে আমার কি হবে? ডাইং আনলেভেল চলে আসবে। এই জিনিসগুলি তো ইন্টারনাল ব্যারিয়ার। আমরা আজকে আমি ইন্টারনাল ব্যারিয়ার গুলি নিয়ে আলাপ করব না, আমার ম্যাক্সিমাম আমি আলাপ করব যে আমাদের ড্রিমটাকে আমরা কিভাবে পূরণ করব। তো এই ড্রিমটা পূরণ করতে গেলে আমাদেরকে দেখতে হচ্ছে যে আমার ডাইভার্সিফিকেশনে চলে যেতে হবে। আজকে যদি আমি যখন জব শুরু করি স্কোয়ার ডাইং ইন্ডাস্ট্রিজে, তখন কয়েকটি সিনথেটিক ইয়ার্নের ফ্যাক্টরি ছিল, তার মধ্যে বেক্সিমকো সিনথেটিক্স লিমিটেড, যারা বেক্স স্টার সুতা করে, তারপরে চিটাগাঙে ছিল ক্রিসেন্ট, RM স্পিনিং মিল, আর বড় ফ্যাক্টরি হিসেবে তখন তৈরি হচ্ছিল কাদেরন। আজকে আমরা দেখলাম যে মারহাবা স্পিনিং মিল আজকে বাংলাদেশে এরপরে খুব একটা বাড়ে নাই, যেহেতু কটনের উপরে বাংলাদেশ, সবাই কটনের উপরে নজর দিয়েছিল এবং এটাকে টার্গেট করছিল। এখন হয়ে গেছে এই সিনথেটিকের এই সাইডটা বাংলাদেশ উইক হয়ে গেছে। ন্যাচারালি শুধু কাদেরন কতটুকু তারা দিতে পারবে, তাদের সাপ্লাই কতটুকু। এখন আমাদের পলিসি হবে যারাই করবে স্পিনিং মিল তারা ম্যানমেড ফাইবার বেস্ট করতে হবে। আরেকটা ম্যানমেড ফাইবারের আরেকটা সুবিধা আছে, আমরা যেরকম কটনে কটন গুলি নিয়ে আসতে হয়, এখানে যে মেটেরিয়ালস গুলি ইউজ হয় সেগুলি আমরা বিভিন্ন দেশ থেকে আনতে পারি, মিডল ইস্ট থেকেও আসে, আবার ইউরোপের থেকেও আনতে পারি। তো এইখানে আমাদের একটা বিরাট সুবিধা আছে। তো এটা আমি ডাইভার্সিফিকেশনের কথাটা বললাম। তা আমাদের ওইখানে যেতে হবে। 100 বিলিয়ন যখনই আমরা এক্সপোর্ট করতে গেলে আমাদের চলে যেতে হবে। আমরা কটনে কিন্তু ভ্যালু অ্যাড করতেছি, আমরা এই যে বলতেছি না ভ্যালু অ্যাড করব, ভ্যালু অ্যাড কিন্তু কটনে হচ্ছে, কিন্তু কটনে হলেও আমরা এখানে 38 বিলিয়নের জায়গায় $2 বিলিয়ন বাড়তে পারবে। কিন্তু আমাদের অন্য পর্যায়ে যেতেই হবে, কারণ আমরা অলরেডি ম্যাচিউরড লেভেলে আছি। যেমন ইউরোপিয়ান মার্কেটে কিন্তু আমরা ফার্স্ট, এটা কিন্তু নিটে ইউরোপিয়ান মার্কেটে আমরা ফার্স্ট। এখন আমরা যেহেতু ম্যাচিউরড লেভেলে আছি বা ইন লেভেল যেটা বলে কটনে, সেই ক্ষেত্রে থেকে আমরা যদি ডাইভার্সিফিকেশনে যাই, ম্যানমেড ফাইবারে যাব, সিনথেটিক ইয়ার্নে যাব, আর রিজেনারেটেড যেটা সেলুলোজ, যেটাকে আমরা বলতেছি ভিসকস থেকে শুরু করে রিসাইকেল, সেখানে আমাদের যেতে হবে। ওখানেও একটা ভালো পার্সেন্টেজ আছে যেটাকে আমরা কভার করতে পারবো। আর আমাদের আবার যেগুলি ভালো যে জিনিসগুলি আছে আমাদের, বিশেষ করে সাস্টেইনেবল যে ম্যাটার্স গুলি আছে, আমাদের 230 লিড ফ্যাক্টরি আছে অলরেডি সার্টিফাইড। এটা কিন্তু আমাদের স্ট্রেংথ, এই 230। তারপরে আমাদের হলো লেবার কস্ট, যত কিছুই বলা হোক লেবার কস্টটা কম। এখনো আমাদের এই বছর আমরা দেখলাম যে $115 পার মান্থ
আমরা হলো একজন ওয়ার্কারের প্রতি আমরা দিই $115। এটা কিন্তু 8 আওয়ার্সে আমি বললাম যে এটা আমাদের জন্য কস্ট ইফেক্টিভ, কিন্তু আমাদের ইউটিলিটিতে যে আমাদের এখানে ইউটিলিটি কস্ট কমাতে হবে। তো ইউটিলিটি কস্ট কমানোর জন্য এখানে সরকারকে এগিয়ে আসতে হবে। আর আমরা কি করতে পারি, আমাদের যেহেতু প্রোডাকশন কস্ট কমানোর জন্য আমরা কি কি অ্যাপ্লাই করতে, আমরা ন্যানো টেকনোলজিটা ডাইং এ ওয়েট প্রসেসিং এ ন্যানো টেকনোলজি ইউজ করতে পারি। এই ক্ষেত্রে আমাদের ওয়াটারের কনজাম্পশনটা ডাইরেক্ট কিছুটা কমে যাবে, ডাইস কেমিক্যালসটাও কমে যাবে। আর আমরা যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে যাই, সেখানেও একটা দেখা যাবে যে উইভিং এ এবং কোয়ালিটিতে, কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্টে আমাদের এখানে কস্ট মিনিমাইজ হয়ে যাবে। তা আমরা এই জিনিসগুলি নিয়ে বিশেষ করে অল্প সময়ে বা আজকের হাফ অ্যান আওয়ারের প্রোগ্রামে এটা আসলে বলা যাবে না। এটা দিতে হলে আমরা এরকমও করা যায় যে কিছু কিছু পলিসি আমরা রিটেন আমরা আপনাদের কাছে আমরা দিতে পারি যে আমাদের কি করা যায়, আমাদের কি করতে হবে, আর আমাদের পলিসি কি হওয়া উচিত। এবং এই পলিসি থেকে আমরা গভর্নমেন্টকেও বর্তমান আমি যেহেতু অ্যাবের সাথে জড়িত, আইবির সাথে জড়িত, ওরা কিন্তু চাচ্ছে যে স্পেসিফিক আপনারা কিছু পয়েন্ট দেন। আমরা মাঝে আমি জানাতে চাই, অর্গানাইজারকে জানাতে চাই যে আমরা মাঝে বুটেক্সে বসছিলাম, সেখানে আমাদের ইঞ্জিনিয়ার মহিউদ্দিন আহমেদ সেলিম ভাই, এনায়েত ভাই সহ আরো নাসির ভাই সহ অন্যান্যরা বসেছিলাম যে পলিসি আমাদের কি হবে। আমরা গভর্নমেন্টকে কয়েকটা পলিসি দিয়েছি, ওরা আমাদের নেক্সট একটা মিটিং এ ডাকবে। তা আমরা যদি আমাদের ক্রিসেট যেটা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনোভেশন ইন সায়েন্স আর্টস অ্যান্ড টেকনোলজি, এখান থেকে আমরা যদি কিছু প্রপোজাল পাই, আমরাও সেই প্রপোজালটা গভর্নমেন্টের কাছে আমরা দিতে পারবো। ধন্যবাদ স্যার। ধন্যবাদ ইঞ্জিনিয়ার মোহাম্মদ সোহেল মল্লিক। আমরা চেষ্টা করব আমাদের যে প্যানেলিস্ট আমাদেরকে যে এই আইডিয়া গুলো দিচ্ছে, আমরা চেষ্টা করব সবগুলোকে লিপিবদ্ধ করতে, একটা প্রপোজাল বা একটা রূপরেখার মতন তৈরি করতে। অবশ্যই আইটিটির সাথে আমরা শেয়ার করব। অনেক ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান বক্তব্য এবং দিক নির্দেশনার জন্য। আমরা এখন চলে যাব আমাদের পরবর্তী প্যানেলিস্ট ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ, ডিরেক্টর অপারেশনস আরমাদা স্পিনিং মিল। ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ, আপনার কাছে আসছি আবারও আপনার বক্তব্য শোনার জন্য। এর পাশাপাশি কিছু দিক নির্দেশনা, বর্তমান পরিস্থিতি থেকে আমাদের 10 বছর পরের যে আকাঙ্ক্ষা, যে স্বপ্ন, সেখানে যদি আমরা রিচ করতে চাই, তাহলে আমাদের পলিসি থেকে শুরু করে ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে কি কি পরিবর্তনের বা নতুনত্ব আনার প্রয়োজন আপনি মনে করছেন, সেই বক্তব্য শোনার জন্য। মিউট আছে একটু, হ্যাঁ, থ্যাঙ্কস স্যাম। আসলে আমাদের যেটা আমরা বলতেছিলাম যে আমাদের টোটাল টেক্সটাইল সেক্টর নিয়ে যদি আমরা আগাতে চাই, সেক্ষেত্রে আমাদের যেমন যে লিমিটেশন গুলি আমাদের আছে, নতুন ইনভেস্টমেন্ট এবং ভ্যালু এডিশন প্রোডাক্ট এবং এই সাইটগুলিতে যেতে চাই, তাহলে আমাদের কয়েকটা লিমিটেশন, যেটা আমাদের পাওয়ারের ক্রাইসিস আছে, এটা সলভ করার ইস্যু আছে, এবং টোটাল আমাদের আরএমজি টোটাল টেক্সটাইল সেক্টর নিয়ে যেটা আমাদের একটা রোড ম্যাপ ঘোষণা করা উচিত। যেমন আমরা যদি দেখি আরএমজি প্রাইসটা আমরা অনেক কম পাচ্ছি, যে অন্যান্য যদি ইন্ডিয়া, ভিয়েতনাম এবং অন্যান্য দেশের সাথে আমরা কম্পেয়ার করি, যে সেম গার্মেন্টস আমরা 32 থেকে 83% কম প্রাইসে আমরা সেল করতেছি। তা আমাদের এই গার্মেন্টস প্রাইসটা আমাদের বাড়াইতে হবে। বাড়াইতে পারলে আমরা দেন আমাদের প্রফিট লেভেলটা আমরা বাড়াইতে পারবো। যেমন আমরা যদি বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, চায়না এবং টার্কির সাথে, ভিয়েতনামের সাথে কম্পেয়ার করি, তারা করলাম প্রফিট মার্জিনটা তাদের তাদের আমাদের দেশে আমরা করলাম 5% মাত্র প্রফিট পাই ওপেন কস্টিং এর কারণে। যেখানে, কারণ আমরা যেহেতু ব্যাকওয়ার্ড ইন্ডাস্ট্রি থেকে আমরা প্রফিটটা নিতে পারতেছি না, যেহেতু আমাদের স্পিনিং, ওভেন সবই ইম্পোর্ট বেস, ম্যাক্সিমাম পোর্শনটা ইম্পোর্ট হয়ে আসে। যেমন চায়না থেকে 10 বিলিয়নের উপরে ফেব্রিক আসে। এখন সেক্ষেত্রে ইন্ডিয়া, ভিয়েতনাম, ইন্ডিয়া যেমন 20% উপরে প্রফিট করে টোটাল টেক্সটাইল সেক্টরে, ভিয়েতনাম 25% বেশি প্রফিট করে,
চায়না 30% প্রফিট করে, তার কি আরো বেশি করে 35%, কিন্তু বাংলাদেশ অনলি টেক্সটাইল সেক্টর থেকে মাত্র 5% প্রফিট করে। তাই এই 5% প্রফিট করে আমরা আসলে কত দূর আমরা আগাইতে পারবো, এটা একটা বড় কোয়েশ্চেন। কারণ আমাদের পাওয়ার সেক্টরে যে গভর্নমেন্ট যে ইনসেনটিভ দিচ্ছে 7 থেকে 8 বিলিয়ন ডলার, সেটা করলাম আমরা ব্যাক করে নিয়ে আসতে পারি। এখন পাওয়ার সেক্টরে যে আরো ইনভেস্টমেন্ট হওয়া দরকার, আরো বেশি করে এলএনজি কেনা দরকার, কিংবা গ্যাস অনুসন্ধান করা দরকার, রিনিউয়েবল পাওয়ার এনার্জিতে যাওয়া দরকার। তা ওই জায়গাটা যদি আমরা এনশিওর না করতে পারি, যেমন আমরা যদি দেখি এখন আমাদের লোডশেডিং, বিশেষ করে ইরান এবং আমেরিকা যুদ্ধের পরে আমাদের লোডশেডিং যেটা আরএবিতে আমরা আগে হিসাব করতাম 2 ঘন্টা, এখন এটা 5 থেকে 6 ঘন্টা হয়ে গেছে, এবং এটা আরো বাড়তেছে। তা আমাদের যদি আমরা পাওয়ার সেক্টর এনশিওর না করতে পারি, পাওয়ার সেক্টর ডে বাই ডে আরো খারাপের দিকে যাইতে থাকে, তাহলে তো আসলে আমাদের এখানে ভালো করাটা কঠিন। আমাদের কস্টিং আরো বেড়ে যাচ্ছে, আমরা কস্ট কমানোর চেষ্টা করতেছি, কিন্তু সেটা আমরা পারতেছি না, আমাদের প্রোডাকশন কমে যাচ্ছে। তাই এই জায়গাগুলি আমাদেরকে এনশিওর করা যায় কিভাবে? যেমন আমরা জানি যে পাকিস্তানে পাওয়ারের একটা বড় ক্রাইসিস ছিল, তারা এটা অনেকটা কাটায় উঠছে রিনিউয়েবল পাওয়ার এনার্জি দিয়ে, আর তাদের পলিসিগুলি ওইভাবে ম্যাপ করতেছে। তা ইন্ডিয়া গত 2 বছর আগে রোড ম্যাপ ঘোষণা করছে, তারা টোটাল টেক্সটাইল সেক্টর নিয়ে কাজ করতেছে এবং পলিসি মেক। আমাদের যদি আমরা দেখি যে আমাদের ওই ধরনের কোনো ভিশন কিংবা ওই ধরনের পলিসি গভর্নমেন্ট লেভেলে নাই। এবং আমরা যদি মিনিস্টার অফ টেক্সটাইল দেখি, ইন্ডিয়া মিনিস্টার অফ টেক্সটাইলের যে আমরা যদি একটু ফলো করি, ভিয়েতনাম কিংবা চায়না ওগুলি বাদ দিয়ে দিলাম, তারা যে ইভেন পাকিস্তানের টেক্সটাইল মিনিস্ট্রি যে কাজ করতেছে, আমাদের টেক্সটাইল মিনিস্ট্রি কি কাজ করতেছে আমরা কি সেটা দেখতেছি? কিংবা আমরা যে আইটিটি, আইবি কিংবা আমাদের যে পেশাজীবী সংগঠন আছে, আমরা কি তাদের সাথে বসতেছি? আমরা 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 জাস্ট নিজেদের মধ্যে আলোচনা করি, নিজেদের মধ্যে আমরা ট্রাই করি। হ্যাঁ, অবশ্যই আমরা ডেভেলপ করতেছি, বিভিন্ন প্রোডাক্ট আমরা বানাচ্ছি, আগাচ্ছে না যে তা না, আগাচ্ছে, কিন্তু আমরা টোটাল জিনিসটা নিয়ে আগাইতে পারতেছি না। তা সেই জায়গাটায় আমার আসলে যে আমরা ওই জায়গাগুলিতে আমরা কিভাবে আগাইতে পারি, এবং আমাদের মেইন প্রবলেমগুলি সলভ করার জন্য কিভাবে আমরা গভর্নমেন্ট লেভেলে আমরা যেটা সুমাইল মল্লিক ভাই বললেন যে অলরেডি কিছু প্রপোজাল গভর্নমেন্ট লেভেলে দেওয়া হয়েছে। তা আমাদের এই আলোচনার মাধ্যমে যদি ওই জিনিসগুলো আমরা ঠিক করতে পারি যে আমাদের এই জায়গাগুলি আগে আমাদের সলভ করতে হবে। এখন যেটা পাওয়ার সেক্টর সবচেয়ে বড় ক্রাইসিস, তাহলে যেটার জন্য প্রোডাকশন কস্ট বেড়ে যাচ্ছে, তাই এর জন্য আমাদের পলিসি কি এখন? সেটা সেটা আমরা কিভাবে, যেমন আমি যেটা বললাম যে গভর্নমেন্ট 8 বিলিয়ন ইনসেন্টিভ দিচ্ছে, কিন্তু সেই 8 বিলিয়ন কি আমরা এজ এ টেক্সটাইল ইঞ্জিনিয়ার, আমরা তো সায়েন্স স্টুডেন্ট, আমরা কি সেই টাকাটা গভর্নমেন্টকে ফেরত এনে দিতে পারতেছি কিনা? আমাদের এই অ্যানালাইসিস গুলি করা উচিত। ফ্লোর লেভেলে যদি আমরা বলি, আমরা ভ্যালুয়েশন বলি, ফ্যাক্টরি যে কোনো প্রোডাক্ট আমরা করলাম, আমাদের সেই এক্সপার্টিজম ডেভেলপ হয়ে গেছে গত 40-45 বছরে। আমরা করলাম যে কোনো প্রোডাক্ট তৈরি করতে পারি, চায়না যেটা করতে পারে, ভিয়েতনাম যেটা করতে পারে, এবং ইভেন ম্যানমেড ফাইবারের প্রোডাক্টও। আমি স্পেসিফিক যদি কেউ জানতে চাই কোন প্রোডাক্ট আমরা করতে পারি না, আমরা পিসি, সিবিসি, কটন মডেল, টাই ব্লেন্ড, মানে যে কোনো ফাইবার দিয়ে আমরা ইম্পোর্ট করে হয়তো আমাদের দেশে ইন্ডাস্ট্রি নাই, কিন্তু আমরা ইম্পোর্ট করে নিয়ে এসে এই প্রোডাক্ট তৈরি করতে পারি। আমি বলবো যে ভ্যালু এডিশনের প্রায় 70 থেকে 80% প্রোডাক্ট আমরা তৈরি করতে পারি, কিন্তু আমরা কেন করতেছি না? কারণ আমরা সেই বেনিফিটটা পাচ্ছি না, কারণ বায়ার তো আমাকে 5%ই দিবে। আমি যে কষ্ট করে একটা ভ্যালু এডিশন প্রোডাক্ট করব, সেই প্রাইসটা তো আমি এক্সট্রা 5% বেশি প্রফিট পাবো না, তাহলে আমি কেন করব সেটা? তা ওই জায়গাটা বাইরে মানে নেগোসিয়েশন কিংবা আরেকটা হচ্ছে যে ওপেন কস্টিং থেকে আমরা কিভাবে বের হয়ে আসতে পারি, যে আমরা ওপেন কস্টিং করব না। আমরা যখন বায়ার যখন আমার কাছে ওপেন কস্টিং চাচ্ছে, আমরা কেন ইন্ডিয়ার ওপেন কস্টিং চাচ্ছি না? আমরা কেন ভিয়েতনামের ওপেন কস্টিং চাচ্ছি না? ঠিক আছে, তোমার ইন্ডিয়ার ওপেন কস্টিং দাও, ভিয়েতনামের ওপেন কস্টিং দাও, তারপরে আমাদের ওপেন কস্টিং এর সাথে তুমি কম্পেয়ার করো। কিন্তু সেই চ্যালেঞ্জটা আমরা বাইরেকে করতে পারতেছি না। তো ওই জায়গাগুলি আমাদের অ্যাওয়ারনেস কিংবা ডেভেলপমেন্ট আমার মনে হয় দরকার, যদি আমরা ফিউচারে আরো ভালো অবস্থানে আমরা যেতে চাই আগামী 10 বছর পরে। ধন্যবাদ স্যার। আমার ওকে, ধন্যবাদ। অনেকগুলো কথা শুনলাম। আমরা আমাদের নেগোসিয়েশন, বাইরের সাথে নেগোসিয়েশনের যে স্ট্রেংথ, সেটা বাড়ানোর কথা আপনি বললেন। ওপেন কস্টিংটা কস্টিং থেকে কিভাবে বের বের হয়ে হয়ে আসা। আসা যায় সেটা আপনি বললেন। হ্যাঁ,
আচ্ছা, আমার আর জাস্ট একটু শেয়ার করি আর কি, ওপেন আমার কস্টিং যদি একটা করতে আইডিয়া। হয় তাহলে আমরা ভিয়েতনামের ওপেন কস্টিং চাই, ইন্ডিয়ার ওপেন কস্টিং চাই, বাট তো সেটা আমাকে দিচ্ছে না, তাহলে আমি কেন রাইট। তাকে ওপেন কস্টিং দিব? আচ্ছা, আজকের দুনিয়ায় এটা কি অসম্ভব যে চায়না যে প্রোডাক্ট গুলো করতেছে ওরা কোন জি জি, প্রাইসে করে, সেগুলিকে জানা কি অসম্ভব হ্যাঁ, আজকের এটা তো দুনিয়ায়? ইন্টারন্যাশনাল আইটিসি রিপোর্ট করছে আমাদের। আমরা মানে আমরা সেটা, যে প্রোডাক্টটা $5 সেল করি, সেম প্রোডাক্ট চায়না $60 সেল করে। ওকে, তাহলে চায়না যে প্রোডাক্টটা ভিয়েতনাম $7 না করে, সরি $8 সেল করে, সেই $8 সেই করে, প্রোডাক্ট চায়না $8 সেল করে, ভিয়েতনাম $60 সেল করে, ইন্ডিয়া $6 সেল করে। যেখানে এটা তো চায়না ইন্টারন্যাশনাল আইটিসি রিপোর্ট ইন্ডিয়া করছে, ওরা জিএসপি পায় না, জিএসপি না পাওয়ার পরে ওরা বেশি প্রাইস দিয়ে কিভাবে সেল সেল করতেছে, আর করতেছে। আমরা আমাদের থেকে কিনলে বায়ার জিএসপি ফ্যাসিলিটিস কম- পায়, 13% তারপরে আমাদের ট্যাক্স কাছ থেকে দিতে কম হয় না, প্রাইসে কিনতেছে। তারপরেও কেন আমাদের থেকে কম প্রাইসে নিচ্ছে, তাহলে প্রবলেমটা কারণ কোথায়? আমাদের কাছে কম প্রাইসে পাচ্ছে, আপনি যদি বাজারে গিয়ে কেউ আপনাকে কমে দেয়, তাহলে আপনি হ্যাঁ, কি বেশি দামে আমি আর্টিসানে গেলে আমার বাচ্চাদের জন্য একটা টি শার্ট 1100 টাকা কিনতে পারি, আমি অনলাইনে কিনলে সেটা 300 টাকা কিনতে পারি। আমি তো এখন ঈদ ছাড়া আর্টিসানে জামা কিনতে যাই না বাচ্চাদের জন্য, রাইট রাইট, অনলাইন থেকে বুঝতে কিনি পারছি। 300 টাকা। রাইট, আমরা ধন্যবাদ। আপনি যদি নিজে কমায় দেন আমরা নিজেরা নিজেদের প্রাইস কমাচ্ছি, ওকে, ধন্যবাদ ইন্ডিয়ার আপনাকে। কারণে কমাচ্ছি না, ভিয়েতনামের কারণে কমাচ্ছি না, ওই জায়গাটা আমাদের ঠিক করতে হবে। এবং আমাদের ডলার যে গভর্নমেন্ট যে $8 বিলিয়ন ইনসেন্টিভ দিচ্ছে আমাদেরকে পাওয়ার সেক্টরে, সেটা আমরা ফেরত নিয়ে আসতে হবে, তাই না? আমরা গভর্নমেন্টকে বলতে পারবো তুমি এই 8 বিলিয়ন দিয়ে আরো পাওয়ার কিনে দাও আমাকে, রাইট, সেটা আমরা করতে ওকে, পারতেছি থ্যাংক ইউ, না। থ্যাংক ইউ। আমরা আমাদের জি পরবর্তী জি, ধন্যবাদ। প্যানেলিস্টের কাছে যাচ্ছি, উনি বাইং সেক্টরে আছেন, ইঞ্জিনিয়ার জাহিদুর রহমান, কান্ট্রি ম্যানেজার টেক্সিবো। আপনি তো আপনার মতামত এবং আপনার সাজেশনস গুলো তো বলবেনই, তার পাশাপাশি একটু যদি আলোকপাত করেন যে কিভাবে আমাদের নেগোসিয়েশন পাওয়ারটা বাড়ানো যায়, কেন আমরা প্রাইসের দিক থেকে, যেটা ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ ভাই বললেন, সেই ক্ষেত্রে কেন আমরা এই সক্ষমতা দেখাতে পারছি না। ইঞ্জিনিয়ার জাহিদুর রহমান, আপনি নিজেকে আনমিউট করে একটু হ্যাঁ, যুক্ত হবেন। এখন আনমিউট করতে পারছি। আসলে সুমাইল ভাই, আজাদ ভাই, আমরা অনেক কথার মাঝখানে, আমাকে শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, হ্যাঁ। অনেক কথার মাঝখানে বড় যে কথাটা বারবার আসে সেটা হচ্ছে পলিসি মেকিং। তো পলিসি মেকিং এর ব্যাপারটা, তো আমার যেটা মনে হয় যে আমি সুমাইল ভাইদেরকে বলবো এবং আমাদের যাদেরকে বলবো, আমাদের একটা বড় সমস্যা হয়তো এই যে টেক্সটাইল মিনিস্ট্রি থেকে শুরু করে টেক্সটাইল এবং গার্মেন্টস নিয়ে যখন যেসব নীতিমালা তৈরি হয়েছে, সেখানে আসলে টেক্সটাইল রিলেটেড লোক কখনোই ছিল না। আহ, তো আমার আকাঙ্ক্ষা এবং দাবি থাকবে যে এই নতুন সরকারের কাছে আমাদের যাদের দাবি নিয়ে যাওয়ার জায়গা আছে, এই টেক্সটাইল মিনিস্ট্রি এবং সব জায়গাতে যেন টেক্সটাইল রিলেটেড লোক থাকে। হ্যাঁ, আমাদের বড় একটা সমস্যা হচ্ছে এই যে আমাদের ব্যাংকিং সেক্টরের দুর্বলতার জন্য আমাদের, যেটা আজাদ ভাই বলছিলেন যে আমরা নেগোসিয়েশন পারি না, এটার একটা বড় কারণ, আমি যেহেতু বাইং এ দীর্ঘদিন ধরে কাজ করছি, আমি নিজেও হয়তো জানি যে এই প্রোডাক্টের দাম এত, কিন্তু কাস্টমার যখন আমাকে একটা টার্গেট প্রাইস দিচ্ছে এবং সে জানে যে এই টার্গেট প্রাইসটা অ্যাচিভ করা সম্ভব, সেটা আমি যদি কয়েকটা ফ্যাক্টরির কাছে দিই, ওখানে একটা গ্রুপ অফ পিপলের যাদের আহ, টাকার হিসাব আছে, যারা অডিটিং বোঝে, ফিনান্স বোঝে, তাদের একটা দাম আসবে যারা কমপ্লায়েন্স মেনটেন করছে। বাট আমরা বিগত কিছুদিন আগ পর্যন্ত অনেক ফ্যাক্টরি পেয়েছি যারা আসলে হিসাবটা করে না, কারণ তাদের আসলে সত্যি কথা বলতে কি টাকার উৎসের ঠিক নেই, বা সেই টাকাটা তারা ব্যাংক থেকে নিয়েছে, সেই টাকাটা আসলে তাদের ফেরত দেওয়ার সদিচ্ছা নেই। এই একটা বড় সমস্যার জন্য যে প্রাইসের যে আনফেয়ার কম্পিটিশন, সেটা আমরা টের পেয়েছি। সত্যি কথা বলতে কি, আহ, সবাই সবসময় সস্তায় কিনতে চায়, এখন কাস্টমার বাংলাদেশে সস্তায় কিনতে চায়। তার একটা অজুহাত সে দেখায় যে আমাদের এখান থেকে আহ, একটা এক্সপোর্টের অনেকগুলো ঝামেলা আছে, লিড টাইম বেশি, র মেটেরিয়াল অন্য জায়গা থেকে নিতে হয়, অ্যাপ্রুভাল প্রসেস লেট। প্রতিবারই তারা আসার সময় একটা করে গল্প বানিয়ে নিয়ে আসে যে আজকে বৃষ্টি তাই তোমাকে দাম কম দিতে হবে, ও দাম কম দিচ্ছে। ওদের অনেক গল্প থাকে, তো ওদের গল্পের এগেনস্টে আমাদের আসলে ওরকম গল্প বা ন্যারেটিভ আমরা তৈরি করতে পারি না, কারণ আমাদের মিড লেভেল ম্যানেজমেন্টরা যারা আছে তারা ঠিক মালিকের ওই জায়গাটায় নাই, বা যারা আছে তারা ভালো করছে। আমি বলবো যে আমাদের 30 থেকে 40 ভাগ কারখানাতে যারা মিড লেভেল ম্যানেজমেন্টের অথরিটি আছে নেগোশিয়েট করার, তারা নেগোশিয়েট করছে এবং ভালো দাম পাচ্ছে। কিন্তু হ্যাঁ, আরো বড় একটা অংশের জায়গায় যেখানে মিড লেভেল ম্যানেজমেন্ট বা সিনিয়র ম্যানেজমেন্টের সেই
দায়িত্বটা নেই বা তাকে দেওয়া হয় না বা তাকে বিশ্বাস করা হয় না, মালিক নিজে যেখানে ইনভলভ হয়ে এলসি কোনো রকম পেতে চায়, এখানে একটা প্রাইসের আনফেয়ারনেস হয়, যেটা আজাদ ভাই বারবার বলছেন যে ওপেন কস্টিং আমাদেরকে কেন দিতে হয়। ওপেন কস্টিং দিতে হয় কারণ হচ্ছে বড় কাস্টমার যখন হাই স্ট্রিট ফ্যাশন H&M বা কেউ যখন আপনাকে বড় ভলিউমের একটা অর্ডার দেবে, সে আসলে পুরো ব্যাপারটাকেই তার সাপ্লাই চেইনের ভিতরে নিয়ে আসতে চায় এবং সে বুঝতে চায় যে আপনার লাভ, আপনি মিনিমাম লাভ করে তাকে বড় লাভের অংশটা দেন। এইখানে নেগোসিয়েশনের একটা জায়গা আছে, আপনার কমিটমেন্টের জায়গা আছে, আপনার একটা এগ্রিমেন্টের জায়গা আছে। এই পুরো ব্যাপারটাতেই আমার মনে হয় যে আমাদের ব্যাংক, আমাদের মালিক পক্ষ, আমাদের বিজিএমই এর যারা আছে, বিটিএমে যারা আছে, আইটিটিতে যারা আছে, এই নীতিমালা তৈরি করার কথা বারবার আসছে, পলিসি মেকিং এর কথা আসছে। পলিসি মেকিংটা যখন ভালো হবে তখন আমরা কিন্তু বলতে পারবো যে না, কস্টিংটা আসলে এই লেভেল হবে। বাংলাদেশ থেকে টি শার্ট কিনতে গেলে, আপনাকে এই জিএসএম এ টি শার্ট কিনতে গেলে $2 নিচে আসলে কেউ টি শার্ট আপনি দিতে পারবেন না। আপনি $2 নিচে টি শার্ট দিচ্ছেন মানে ইউ আর ডুইং সামথিং রং, আপনার অডিট হবে। আমরা তাকে ফোর্স করতে পারি যে এইভাবে করে আপনি কোনোভাবে এটা র মেটেরিয়াল কস্ট এবং সিএম দিয়ে $2 নিচে টি শার্ট দিতে পারছেন না। আপনি $1.40 টি শার্ট দিচ্ছেন মানে ইউ আর কাটিং সামথিং অফ। এই পলিসি মেকিং এবং প্রেশারটা আমাদের দরকার, এবং আমি আশা করব সুমাইল ভাই এবং আমাদের যারা যেখানে আছে এই ভয়েসটা আপনাকে তুলতে হবে যে হ্যাঁ, একটা মিনিমাম প্রাইসের ব্যারিয়ার যদি থাকে তাহলে এটা কিন্তু খুব ডিফিকাল্ট কিছু না যেখানে আমরা নেগোসিয়েশন পাওয়ার হারাবো না, আমাদের অন্যদের সঙ্গে নেগোসিয়েশন পাওয়ার থাকবে। আমি এইটাই বলতে চাই। প্লাস একটা ছোট করে বলতে চাই, বারবার এনার্জির ক্রাইসিসের কথা আসছে। এনার্জি সেক্টরে যে 8 বিলিয়ন ইনসেনটিভ দেওয়া হয় আমি জানতাম না। আহ, আমি ধন্যবাদ আজাদ ভাই। তো এই ইনসেনটিভটা তো উঠে আসছে না, আমাদের এক্সপোর্ট এবং ইম্পোর্টে যে যা করছি, আমাদের আসলে ইম্পোর্টে অনেক বেশি খরচ চলে যাচ্ছে। আমাদের ঘুরে ফিরে ওই দিকেও নজর দিতে হবে যে আমরা কম এনার্জি খরচ করে আমরা ছোট প্রোডাক্টের দিকে, ফ্যাশনেবল প্রোডাক্টের দিকে আমাদের ফুল ইন্ডাস্ট্রিকে ডাইভার্ট করতে পারি কিনা ভ্যালু অ্যাডেড প্রোডাক্টের সঙ্গে। সেক্ষেত্রে আমাদের কম এনার্জি লাগবে। যেহেতু আমি একটা সিঙ্গাপুরিয়ান কোম্পানিতে কাজ করি, আমি সিঙ্গাপুর হিস্ট্রি জানি যে ওদের যখন মালয়েশিয়া থেকে ওরা বিচ্ছিন্ন হয়ে গেল, ওদের আসলে কিছুই ছিল না শুধু জনশক্তিগুলো ছাড়া, এবং ওখান থেকে তারা আজকে পৃথিবীর 1 নাম্বার বা 2 নাম্বার দেশ বলা যায়, তাদের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট। কারণ তারা জানে তাদেরকে হিউম্যানে ইনভেস্ট করতে হয়েছে, এবং সেই হিউম্যান ইনভেস্ট করে তাদের এখন $1 ট্রিলিয়ন রিজার্ভ আছে। তারা বলে তাদের রেইনি সিজনের জন্য $1 ট্রিলিয়ন রিজার্ভ আছে, যেখানে তাদের চেয়ে 20 গুণ বড় কোনো কান্ট্রিরও হয়তো $20 বিলিয়ন রিজার্ভ থাকে না। তো আমাদের দুর্বলতাকে আমাদের শক্তিমত্তায় পরিণত করার ব্যাপারটা করতে হবে। ডেফিনেটলি আমি আবারও অ্যাড করি যে পলিসি মেকিং আমাদের টেক্সটাইল রিলেটেড, টেক্সটাইল টেকনোলজিস, টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের ইনভলভমেন্ট যতখানি বাড়ানো যায়, তাহলে দীর্ঘমেয়াদী ভুল সিদ্ধান্ত থেকে আমরা সরে আসতে পারবো। নেগোসিয়েশনের জায়গাগুলোতে তাদেরকে জায়গা দিতে হবে, এবং যাদের ডাটি মানি নিয়ে যারা ছিলেন তারা আস্তে আস্তে সরে যাচ্ছেন, ব্যাংকিং সেক্টর আগের মতো হেল্প করছে না। এই সব কিছু মিলে আমরা একটা নতুন প্যারাডাইমে যাচ্ছি। আমি আশা করি যে অনেস্ট এবং হোয়াইট মানির ফ্যাক্টরিগুলো যখন থাকবে তখন ওই আনফেয়ার মিনসের জায়গাটাও কমে যাবে। আমি আজাদ ভাইকে এইটুকু বলতে পারি। ধন্যবাদ। পরে আবার প্রশ্ন উত্তরে ধন্যবাদ, আসবো। ধন্যবাদ জাহিদ ভাই আপনার মূল্যবান বক্তব্যের জন্য। জাস্ট আমার পক্ষ থেকে জাস্ট একটু অ্যাড করা, আমরা আমাদের একাডেমিক এক্সপার্ট প্রফেসর শিল্পা আক্তারের কাছে আসতেছি। অনেকগুলো কথা আসলো, যে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের কথা, লো এনার্জি কনজাম্পশনের কথা আসলো। জাস্ট নিজে আমার একটা আইডিয়া যে আমরা পলিস্টার বা সিনথেটিকের দিকে যাচ্ছি। উলেরও তো বড় একটা মার্কেট আছে দুনিয়াতে, উল বা উলেন প্রোডাক্ট। এবং আমাদের বাংলাদেশে তো আমাদের যেহেতু আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, আমাদের এনিম্যাল প্রোটিনের উপর আমরা অনেকভাবে নির্ভরশীল, যেহেতু কোরবানির ব্যাপার আছে। তাহলে আমরা যদি জাস্ট একটু টুইক করি, ছাগলের পরিবর্তে ভেড়াতে যাই বা গরুর পরিবর্তে যদি ভেড়ার উৎপাদন যদি বাড়াইতে পারি, তাহলে কিন্তু আমরা উলের প্রোডাকশন বাড়াইতে পারি দেশে, এবং সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের একটা ইজি ওয়ে আছে। এবং এটা আমার বলার উদ্দেশ্য না, আমার বলার একটা উদ্দেশ্য হচ্ছে উলের একটা খুব মজার দিক আছে। ব্রিটিশ যে উল সোসাইটি ইউকেতে যারা আছে, ওরা হিসাব করে দেখছে যে 23টারও বেশি শিপের ব্রিড আছে যারা রঙিন উল তৈরি করে। কালো তো আছেই, যেমন ছাগলের সব লোম কালো, এরকম কালো উল তো আছেই, সাদা উলও আছে এরকম,
এরকম অনেক ভেড়ার লোম আছে যেটা ব্রাউন থেকে শুরু করে ডিফারেন্ট কালারের হয়। এবং মজার ব্যাপার হচ্ছে আমরা যদি সেই ব্রিডগুলি যদি আমরা মানে কমার্শিয়ালি ব্রিড করাইতে পারি, প্রোডাকশন যেতে পারি, কারণ উলের পরে তো সেটা আমাদের অ্যানিমেল প্রোটিনের সোর্সটা তো মিট করতেছি, এবং সেই কালার যে উলগুলো সেগুলো ডাইং লাগে না, খালি ওয়াশ করেই সুতা বানায় এটা বানানো যায়। এবং যেহেতু ইউকেতে গার্মেন্টসের মানে টেক্সটাইলের প্রোডাকশন নাই, ওরা এই কালার ব্রিডগুলো শিপগুলো প্রডিউস করে ঠিকই, ওইগুলিকে ওরা জাস্ট ওই অল্প কিছু কালার ডিয়ান তৈরি করে, যেগুলো মানুষ শখের বসে যে হাতে নিটিং করে, ইউরোপ আমেরিকাতে বয়স হয়ে গেলে বাসায় বসে যে হাতের নিটিং করে, সেই ধরনের জন্য ওরা সেই কালার ন্যাচারালি কালার্ড উলের সুতাগুলি দেয়, যেগুলো পরবর্তী ডাইং এ লাগে না। তো বাংলাদেশে এটার একটা আমার মনে হয় যে একটা সহজ একটা ইমপ্লিমেন্টেশন আছে, যেহেতু আমাদের প্রোটিনেরও চাহিদা আছে, যেহেতু আমাদের কোরবানিও করতে হবে, তো কেন আমরা সেই স্পেসিফিক ব্রিড গুলো দিয়ে উল সেক্টরে যাব না। এটা পরবর্তী পর্যায়ে আমরা আমাদের অভিজ্ঞতা এই এক্সপার্টদের মন্তব্যে আসবো। আমরা এখন চলে যাচ্ছি ইঞ্জিনিয়ার প্রফেসর ইঞ্জিনিয়ার শিল্পী আক্তার আপনার কাছে। আপনি আনমিউট করে আমাদের সাথে যুক্ত হবেন এবং আপনি এই সমস্যা থেকে উত্তরণ এবং এই আকাঙ্ক্ষার জায়গাগুলো রিচ করতে হলে আমাদের কি ধরনের পরিবর্তন দরকার সেগুলো নিয়ে একটু আলোকপাত করবো। আবারও ধন্যবাদ ডক্টর সায়েবকে। এতক্ষণ অনেক আলোচনা হলো। আসলে আমাদের যে টপিক আজকের, তো এখান থেকে আমরা কিভাবে বের হতে পারি, বা আমাদের যে 2036 এর যে টার্গেট, অবশ্যই আমাদের একটা টার্গেট থাকতে হবে ফার্স্ট অফ অল। টার্গেট সেট না হলে আমরা কিভাবে কাজ করব, রোড ম্যাপ সেট করা যাবে না। তো দ্যাট ফার্স্ট অফ অল আমাদের আসলে 2036 বা আফটার 10 ইয়ার্স আমরা কোথায় দেখতে চাই আমাদেরকে, সেটার জন্য অবশ্যই আমাদেরকে একটা টার্গেট সেট করে নিতে হবে। তো আমাদের টার্গেট যেটা হলো যে আমরা লার্জেস্ট এক্সপোর্টার কান্ট্রি হিসেবে দেখতে চাই, বা হচ্ছে আমরা আমাদের এক্সপোর্ট ভ্যালু 100 বিলিয়ন করতে চাই, হোয়াট এভার ইট ইজ। আমাদের যেগুলো ইয়ে আছে, যে পলিসি মেকিং লেভেলের কথা আসছে, যে আমরা পলিসি নিয়ে কাজ করতে হবে। তো আমাদের যে আইটিটি আছে, অবশ্যই তাদেরকে এগিয়ে আসতে হবে এই পলিসি মেকিং এর ব্যাপারে, এবং আমাদের সরকারের সাথে কাজ করতে হবে, বা আমাদের পয়েন্ট আউট করতে হবে কোথায় আমরা কাজ করতে পারি। তারপরেও আমাদের যেটা মনে হয় আমার কাছে, যেটা যে আমাদের আহ, কিছু রোড ম্যাপ, আমাদের ন্যাশনাল ডেভেলপমেন্টের জন্য কিছু রোড ম্যাপ তৈরি করা যেতে পারে, যেটা কিনা আমাদের স্ট্র্যাটেজিক প্ল্যান নিয়ে কাজ করার জন্য। আসলে আমার মনে হয় যে আমাদের কোনো ওরকম কোনো স্ট্র্যাটেজিক প্ল্যান নেই আসলে টেক্সটাইল নিয়ে। যার কারণে যে আমরা শুধু কথা বলছি, বাট এই যে আলোচনা হচ্ছে, বাট আমাদের যারা আসলে পলিসি মেকিং এ কাজ করছে, সেখানে কথা বলার মতো আসলে কেউ নেই। যার কারণে যে আমাদের ফিউচারে আমরা কোথায় যাব, কিভাবে কাজ করব, আমার কোন প্রবলেমের জন্য আমরা সামনের দিকে যেতে পারছি না, টার্গেট আমরা অ্যাচিভ করতে পারছি না, সেই জিনিসগুলো আসলে সামনে আসছে না। তাদের আমাদের স্ট্র্যাটেজিক প্ল্যান থাকা অবশ্যই জরুরি। তারপরে যেটা হচ্ছে, আমাদের কিছু এক্সপোর্ট পলিসি থাকতে পারে, যেখানে আমরা বিভিন্ন ধরনের যে আমাদের ডাইভার্সিফাইড প্রোডাক্টস এর কথা যেমন আসছে, যে আমরা আমাদের টেক্সটাইল ছাড়াও আরো ডাইভার্সিফাইড টেক্সটাইল প্রোডাক্টস আমরা প্রডিউস করতে পারি। প্রোডাক্টস যেমন হতে পারে, আমাদের ডাইভার্সিফাইড মার্কেটও হতে পারে, নতুন নতুন মার্কেট আমাদেরকে ক্রিয়েট করতে হবে। যে আমরা যেখানে এক্সপোর্ট করছি সেগুলো ছাড়াও আমাদের নিউ মার্কেট এক্সপোর্ট করতে হবে, এক্সপ্লোর করতে হবে অ্যাকচুয়ালি। আমাদের নেক্সট কিছু ইয়ে থাকতে হবে, ইন্ডাস্ট্রিয়াল পলিসি থাকতে হবে, ন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল পলিসি, যেগুলোর সাহায্যে আমরা নতুন নতুন ইন্ডাস্ট্রি আমরা ডেভেলপ করতে পারি, নতুন প্রোডাক্টস এ যেতে পারি। যেমন টেকনিক্যাল টেক্সটাইলের কথা আসছে, বা যেটাকে আমরা স্মার্ট টেক্সটাইলস বলছি, বা ওয়ারেবল টেক্সটাইলস হতে পারে, বা জুট বেসড প্রোডাক্টস এর কথা বলেছি, যেখানে যেমন আমাদের বাংলাদেশের নিজস্ব র মেটেরিয়াল, একমাত্র র মেটেরিয়াল যেটা হচ্ছে আমরা জুট প্রোডাক্টস পাচ্ছি। বাট জুট ছাড়াও এখন আমাদের দেশে যে ফাইবার গুলো আমরা ন্যাচারাল ফাইবার পাচ্ছি, যেমন হচ্ছে ব্যানানা ফাইবার পাচ্ছি, যেটা নিয়ে এখন কিছু কাজ হচ্ছে, বা হচ্ছে পাইনাপেল ফাইবার আসছে। তো এই যে এই ধরনের ফাইবার গুলোকে আমরা কিভাবে ইউটিলাইজ করতে পারি, কিভাবে এই ফাইবার গুলোকে দিয়ে নতুন নতুন ডাইভার্সিফাইড প্রোডাক্টস প্রডিউস করতে পারি, সেগুলো নিয়ে আসলে আমাদেরকে অনেক কাজ করতে হবে। তারপরে হচ্ছে যে আমাদের যে এক্সপোর্ট হচ্ছে, সেই এক্সপোর্ট ইনসেনটিভস নিয়ে আমাদেরকে কাজ করা দরকার আসলে।
যে কি বিভিন্ন ধরনের এক্সপোর্টের ক্ষেত্রে কিছু ক্যাশ ইনসেনটিভস যেরকম আছে এরকম ইনসেনটিভস হতে পারে, অথবা যেটা হতে পারে যে এডিশনাল এক্সপোর্ট ইয়ে হতে পারে, এক্সপোর্টার যেগুলো নিউ মার্কেটে প্রবেশ করছে, নতুন নতুন মার্কেট তৈরি করছে, সেক্ষেত্রে এক্সপোর্টের ক্ষেত্রে কিছু সাপোর্ট হতে পারে, এডিশনাল সাপোর্ট দেওয়া যেতে পারে। এছাড়াও আমাদের যে ইনভেস্টমেন্ট করা হচ্ছে, ইনভেস্টমেন্টের পলিসি থাকতে পারে বা সাস্টেনেবল পলিসি আমরা তৈরি করতে পারি। তো এই সমস্ত আসলে পলিসি মেকিং এর অনেকগুলো স্কোপ আছে আমাদের, যে সমস্ত জায়গায় আমরা নতুন নতুন স্কোপ তৈরি করতে পারি আসলে। এছাড়াও যেগুলো আছে যে আমাদের কিছু ইস্যুস আসছে, বা যেমন সুমাইল ভাই বলেছেন ট্রান্সপোর্ট ফ্যাসিলিটিস এর কথা, এটা আমাদেরকে এনশিওর করতে হবে। এটা আমরা না, অ্যাকচুয়ালি সরকারের পদক্ষেপের প্রয়োজন আসলে, যে আহ, একেবারে ট্রান্সপোর্ট ফ্যাসিলিটিসটা এনশিওর করা। আরেকটা যেটা হচ্ছে ইউটিলিটি ফ্যাসিলিটিস এর কথা আসছে, যেটা নিয়ে এখন ফ্যাক্টরি গুলো অনেক বেশি সাফার করছে, যে প্রপার ইউটিলিটি পাচ্ছে না। সেই জায়গাগুলো নিয়ে আসলে সরকারকে অনেক বেশি সাপোর্ট দিতে হবে আমাদেরকে। আর আরেকটা যেটা জিনিস হচ্ছে যে আমরা আমরা নিজেরাও অনেক ক্ষেত্রে ফেস করেছি, যেটা হচ্ছে যে আমরা আসলে নেগোসিয়েশনের ক্ষেত্রে অনেক পিছিয়ে থাকি, যেটা কিনা আমাদের মেইন একটা প্রবলেম। বা অনেক ফরেন বাইরের কাছ থেকেও আমরা শুনেছি যে কমিউনিকেশন স্কিল, যেটা কিনা আমাদের যারা আহ, এখনকার যারা গ্রাজুয়েটস বা স্টুডেন্টস যাদেরকে আমরা পাচ্ছি, যাদের মধ্যে এই জিনিসটা অনেক বেশি একটা গ্যাপ হয়ে যাচ্ছে, যে তারা হচ্ছে কমিউনিকেশন স্কিলটা তাদের অনেক ক্ষেত্রেই দেখা যায় যে উইক থাকে বা একটু কম থাকে। তো সেটাকে কিভাবে ডেভেলপ করা যায় সেই জিনিসগুলো নিয়ে আসলে কাজ করতে হবে। এছাড়াও যেটা আমার কাছে মনে হয় যে আমরা যে টেকনিক্যাল প্রোডাক্টস এর কথা বলছি, যে আমাদের এশিয়ার মধ্যে বা আমাদের নেইবারিং যে কান্ট্রি গুলো আছে, ইন্ডিয়ার কথা আসছে, ইন্ডিয়া কিন্তু এখন অনেক টেকনিক্যাল প্রোডাক্টস তারা প্রডিউস করছে। তো আমরা যদি সেদিকে এমফাসিস দেই যে আমরাও কিছু ভ্যালু অ্যাডেড প্রোডাক্টস প্রডিউস করতে পারি, বা আমরা টেকনিক্যাল যে প্রোডাক্টস গুলো, বা আমি যদি বলি যে আমি জুট বেসড প্রোডাক্টস এর কথা বারবার বলেছি, তো সেখানে যদি আমরা জিও টেক্সটাইলের মতো প্রোডাক্টস প্রডিউস করতে পারি, বা প্যাকিং ম্যাটেরিয়াল গুলি প্রডিউস করতে পারি, অ্যাগ্রো টেক্সটাইল বেসড প্রোডাক্টস প্রডিউস করতে পারি, সেগুলো কিন্তু আমরা বাইরে এক্সপোর্ট করতে পারি। সো দ্যাট নিউ প্রোডাক্টস কিন্তু আমরা প্রডিউস করতে পারছি এই ধরনের র মেটেরিয়াল গুলো ইউজ করে। তো সেটা আসলে আমাদের কাজ করার অনেক স্কোপ আছে আমি মনে করি। এছাড়াও যেটা হচ্ছে যে আমাদের রিসার্চ নিয়ে, রিসার্চের বাজেট বাড়ানো প্রয়োজন। রিসার্চ এবং ইনোভেশন নিয়ে আমাদের সরকারের আসলে যে এডুকেশন সেক্টর গুলো আছে সেখানে বাজেট বাড়ানো প্রয়োজন। যেমন আমাদেরকে ইউজিসি একটা বাজেট দিত, বাট এবছর দুঃখের বিষয় যেটা হলো যে ইউজিসি সেই বাজেটটা ইউনিভার্সিটি গুলোকে দিচ্ছে না। তো যে ইয়েগুলো হচ্ছিল, যে আমাদের এই বাজেট দিয়ে ছোট ছোট রিসার্চ হচ্ছিল, ইভেন আমাদের বুটেক্সেও হচ্ছিল, এবং আমাদের এই রিসার্চ করে Q1 Q2 অনেক পাবলিকেশনও হয়েছে। তো এই বাজেটটা বন্ধ হয়ে যাওয়ার কারণে দেখা যাবে এই রিসার্চ গুলো বন্ধ হয়ে যাচ্ছে। তো এই রিসার্চ ইনোভেশনের জন্য আসলে সরকারের আরো বেশি এখানে ইনভেস্ট করা প্রয়োজন। আমি যেটা মনে করি যে আরো বেশি আসলে বাজেট দেওয়া প্রয়োজন। আরেকটা যেটা হচ্ছে যে আমাদের সেন্ট্রাল ল্যাব করা দরকার, যেখানে আমরা স্মার্ট টেক্সটাইল, টেকনিক্যাল টেক্সটাইল নিয়ে রিসার্চ করতে পারি। আর একটা হচ্ছে যেটা আমার মনে হয় যে ইন্ডাস্ট্রির সাথে আমাদের যে একাডেমিক যে ইয়েগুলো আছে, ইউনিভার্সিটি বা অন্যান্য যে ইনস্টিটিউশন গুলো আছে, তাদের আসলে কোলাবোরেশনটা আরো বেশি বাড়ানো দরকার, যেখানে আমরা ফ্যাক্টরির যে প্রবলেম গুলো আছে সেগুলো নিয়ে যেন আমরা আসলে কাজ করতে পারি। তো এই জায়গাগুলোতে আসলে আমাদের অনেক বেশি কাজ করার প্রয়োজন আছে আমি মনে করি, যেটা নিয়ে কাজ করলে আমরা হয়তো আমাদের টেক্সটাইল সেক্টরটাকে নিয়ে আরো বেশি সামনের দিকে এগিয়ে যেতে পারবো, আরো বেশি ডেভেলপ করার জায়গা পাবো আর কি, আমার মনে হয়। থ্যাংক ইউ অনেক সায়েম। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক মূল্যবান। আমরা অনেক বক্তব্য শুনলাম, অনেক দিক নির্দেশনা পেলাম। পলিসি মেকিং এবং পলিসি মেকিং এ আমাদের অংশগ্রহণ, টেক্সটাইল প্রযুক্তিবিদদের অংশগ্রহণ, এটা নিয়ে একটা আলোচনা আসলো। আমার আইডিয়াটা বলি, আমরা মনে হয় অন্যান্য যে কোনো সময়ের তুলনায় এখন অনেক শক্তিশালী পর্যায়ে আছে, কারণ আমাদের 2জন প্রতিনিধি এখন সংসদে আছে। এবং আইটিইটির কাছে, সুমাইল ভাইয়ের মাধ্যমে আইটিইটির কাছে আমার মানে জোর প্রস্তাব থাকবে বা অনুরোধ থাকবে, আমরা যদি এই সুযোগটা যদি এবার কাজে লাগাইতে না পারি, আমরা জানি না ভবিষ্যতে আবার টেক্সটাইল ইঞ্জিনিয়ার কতজন নেক্সট পার্লামেন্টে আসবে। সো আইটিইটির উচিত হবে এটাকে ম্যাক্সিমাম ইউটিলাইজেশনে করা। আমাদের 2জন প্রতিনিধি সংসদে আছেন,
ওনাদের মাধ্যমে সরকারের নীতি নির্ধারণ পর্যায়ে যতটুকু যাওয়ার যত সর্বোচ্চ চেষ্টা করা যায় সেটাতে যেন কোনো ঘাটতি বা কমতি না থাকে আর কি। এটা বলে আমি দর্শকদের মাঝে আসবো। আমরা 1 ঘন্টারও বেশি হয়ে গেছে, বাট আলোচনা অনেক মূল্যবান। সোহেল ভাই, আপনি বলতে যাচ্ছেন কিছু? হ্যাঁ, আপনি একটু আনমিউট করেন নিজেকে। হ্যাঁ, ধন্যবাদ সায়েম, আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। তা আমি বলতে চাচ্ছি যে বর্তমান যে গভর্নমেন্ট এসেছে, হ্যাঁ, ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের মাধ্যমে তাদের কিন্তু একটা কমিটমেন্ট আছে। মানে আমাদের এই কমিটমেন্টটা হচ্ছে তারা কিন্তু ক্ষমতায় আসার পরপরই আমাদের সাথে যোগাযোগ করছে। কারণ আমরা এই যে কথাগুলি আসছে, জাহিদও বলছে, কালাম আজাদও বলছে, বা আমাদের শিল্পী ম্যাডাম বলছেন, আমাদের কোনো কিন্তু পলিসি মেকিং ছিল না। টেক্সটাইলের যে পলিসি মেকিং, সেখানে কিন্তু টেক্সটাইলের লোকজন নাই, সেখানে পুরোপুরি আমলারা। হ্যাঁ, যে আমলারা তারা পলিসি করছে সেটার সাথে আমাদের এইটার সাথে কোনোভাবেই সামঞ্জস্য না। তো যাই হোক, এইবার আমাদের একটা বিরাট অপরচুনিটি আছে। আমি প্রথমেই বলি, আমাদের যে টেক্সটাইল মিনিস্টার উনি মুক্তাদির স্যার, উনি আমারও স্যার ছিলেন। এফএম ইয়ান্ডাইং এর উনি ম্যানেজিং ডিরেক্টর ছিলেন, এফএম ইয়ান্ডাইং শাবাব টাওয়েলস লিমিটেডেরও। তা উনি তো জানেন যে উনি যখন বিজনেস করছেন, উনি কোথায় কোথায় প্রবলেমে পড়ছে। বন্ডেড ওয়্যার হাউসে, এখানে কিন্তু একটা বিরাট বিষয়, বাংলাদেশের কাস্টমস, এখানে কিন্তু এই কাস্টমসরা যে বন্ড করে দেয়, হ্যাঁ, বন্ডের অনুযায়ী ডাইস কেমিক্যালস আনা এবং র ম্যাটেরিয়ালস আনা, এবং কত পার্সেন্ট আনতে হবে, কতটুকু ডাইং করা, 10 টন ডাইং করার জন্য কতটুকু ডাইস কেমিক্যালস আমাকে আনতে হবে, এই যে এই জিনিসগুলি ড্যাডো করে, এই জিনিসগুলি কিন্তু আমাদেরকে দীর্ঘদিন ধরে যাচ্ছে আমাদের, কিন্তু এখনো আমরা পুরোপুরি চলে আসে না। কারণ এই জিনিসগুলি কেন প্রবলেম হয়েছিল? কারণ টেক্সটাইল পলিসি মেকিং এ আমাদের টেক্সটাইলের লোকজন ছিল না। যাই, এখন আমাদের মিনিস্টার যিনি আছেন, উনিও টেক্সটাইল রিলেটেড লোক, উনি আবার কমার্স মিনিস্ট্রিও দায়িত্বে আছেন, জুটেরও দায়িত্বে আছেন। আমরা একটা বিরাট সুযোগ পেয়ে গেলাম মুক্তাদির স্যারের কাছে। আরেকটা বিষয়, আমাদের 2জন এমপি আছেন, ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি এবং ক্যামেলিয়া, 2জনই ডাইনামিক। আমার সাথেও কথা হয়েছে, তারা বলতেছে ভাইরা আপনারা দেন, পলিসি দেন, তারা কথা বলবে। আমরা যদি রিটেন পলিসি দিয়ে দেই, আমাদের থেকে যে পলিসি দেই, তারা কথা বলবে, সংসদে হোক ডাইরেক্ট। যেহেতু সানজিদা ইসলাম তুলি গভর্নমেন্টের আছে, তার সাথে গতকালও কথা হলো, সে সরাসরি ফোন করছে, যেটা আমাদের আগে ছিল না। যেহেতু আমাদেরই বুটেক্সের প্রতিনিধি জাতীয় সংসদের 2জন, তা আমরা অবশ্যই ভয়েস অ্যারাইজ করতে পারবো। এই জিনিসটা আমরা করতে। আর আমি বলতে চাই যে আমাদেরকে দিলে আমরা আইটিটি থেকে এবং আইবিতেও আমাদের লোকজনই আছে এই মুহূর্তে। সবাই, আইবির প্রেসিডেন্ট থেকে শুরু করে আইবির সেক্রেটারি ডক্টর সাব্বির মোস্তফা, তারা চাচ্ছেই যে প্রস্তাবগুলি আসুক, মানে অ্যাকুরেট আসুক। আগেও অনেক প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু আমাদেরকে বাস্তব, আমরা যে প্রস্তাবগুলি দরকার, যে প্রয়োজন যেগুলি, সেগুলিকে আমরা যদি আমরা একটা সামারি আকারে তাদেরকে দিতে পারি, তারা কিন্তু রাজি। আমরা অবশ্যই এটা থেকে আমরা অবশ্যই একটা ভালো কিছু পাবো, আমি মনে করি। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ধন্যবাদ। আমরা ইনশাআল্লাহ। আমাদের অডিয়েন্সের কাছে যাব। আমাদের সাথে যুক্ত আছেন ইঞ্জিনিয়ার নাজমিনা চৌধুরী, উনি কিছু বক্তব্য রাখতে যাচ্ছেন। আমি ওনাকে ফ্লোর দিচ্ছি। আর অন্যরা যারা কোনো কোশ্চেন রাখতে চান বা কোনো মতামত দিতে চান, আপনারা হ্যান্ড রেজ করবেন, আমরা তাদেরকে ফ্লোর দিব। ইঞ্জিনিয়ার নাজমিনা চৌধুরী, উনি কোথায় আছেন? আমি ওনাকে জাস্ট একটু ফ্লোর দিই। ওকে, রাইট। হ্যাঁ, ডক্টর নাজমিনা চৌধুরী, আপনি আপনি নিজেকে আনমিউট করে আপনি আমাদের সাথে যুক্ত হন। Right, শুরুতে আপনার পরিচয়টা একটু দিবেন, তারপরে। ওয়ালাইকুম আসসালাম। আমি নাজমিনা চৌধুরী, তোমাদের সুরভি আপা। আচ্ছা, আপা, হ্যাঁ, ভালো আছো? ভালো। হ্যাঁ, আপা ভালো আছে। আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আমি অ্যাকচুয়ালি অনেকক্ষণ যাবতই তোমাদের টক শোতে আছি, তোমাদের ইয়েতে। তো এখন আমার কাছে যেগুলো মনে হয়েছে, হ্যাঁ, ডাইভার্সিফিকেশনের উপরে মনে হয় অনেকজনই আলোচক ছিলেন।
তার মধ্যে সাস্টেনেবল অ্যান্ড ইকো ফ্রেন্ডলি অ্যান্ড এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি ডাইভার্সিফিকেশনের উপর আমাদের অনেকগুলো কাজ আছে, হ্যাঁ। সেই আচ্ছা কাজগুলি যদি ইপিবি কে সম্পৃক্ত করতে পারি, এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন প্রমোশন যেটা আর কি, হ্যাঁ, আচ্ছা এখানে হ্যালো, হ্যাঁ, এখানে শুনতে পাচ্ছি, ওনাদের আমরা শুনতে পাচ্ছি আপনাকে। ওনাদের সাথে যদি আমরা সংযুক্ত হতে পারি উইথ মিনিস্ট্রি, তাহলে আমাদের কাজগুলো খুব মানে দ্রুত গতিতে আমরা স্মার্ট একটা টেক্সটাইল পেতে পারি আর কি। তো তাহলে এটা এই জন্য হ্যাঁ আশা করি আমাদের সুমেল ভাই এটাতে অগ্রগামী হ্যাঁ ভূমিকা রাখতে পারবেন আইটিটির মাধ্যমে। হ্যাঁ হ্যাঁ, সুমাইল অবশ্য টু মাস ডাইনামিক একজন, যার জন্য ওর সাথে আমারও বিভিন্ন বিষয়েও আলাপ হয়। তো এই ধরনের প্রস্তাবগুলো দিতে পারলে আমাদের যেগুলো ডাইভার্সিফিকেশনের উপর জুট, কটন অ্যান্ড আদার্স ন্যাচারাল ফাইবার দিয়ে কাজ হয়, সেই কাজগুলোতে আমরা আগায় যেতে পারি আর কি। কিন্তু আমাদের পলিসি মেকিং এ এত বাধা, যে এই বাধার কারণে আমরা আগাতে পারি না। এখানে পলিসি মেকিংটাকে আমাদের যে টপিকস গুলো থাকবে এখানে অ্যাডাপ্ট করতে হবে, যেই মন্ত্রণালয়ের সাথে সংযুক্ত আছি সেখান থেকে অ্যাডাপ্ট করতে হবে আইভি দ্বারা, দ্যাট মিনস সুমাইল, সেলিম ভাই, ওনাদের দ্বারা আর কি। আচ্ছা, আমরা কি তাহলে আমাদের নেক্সট প্রোগ্রামে সেলিম ভাইকে ইনভাইট করার আমার প্ল্যান আছে। তো আইটিটি হ্যাঁ কে নিয়ে, সেলিম ভাইকে নিয়ে আমরা জাস্ট এই টপিকটার উপর একটা বিস্তারিত আলোচনা করতে পারি, যে আমাদের যে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন এবং এনভায়রনমেন্টাল সাস্টেনেবল প্রোডাক্ট ডেভেলপমেন্ট হ্যাঁ নিয়ে যে কাজগুলো হ্যাঁ অলরেডি আপনারা করে ফেলছেন, যে কাজগুলো করা হ্যাঁ আছে, নতুন কাজ হ্যাঁ করার হ্যাঁ চেয়ে যেগুলো দিয়ে কাজ করা আছে, রেজাল্ট আছে আমাদের কাছে, এগুলোকে হুম, কিভাবে আমরা লেখার পাতা থেকে বা রিসার্চের পাতা থেকে কিভাবে ফ্যাক্টরি ফ্লোরে নিতে পারি, সেটা নিয়েও আমরা আরেকটা হ্যাঁ আলোচনা হ্যাঁ। করতে পারি ইনশাল্লাহ। আমরা ডোর টু ডোর তখনই যেতে পারবো যদি পলিসিটা অ্যাপ্রোপ্রিয়েটলি মেক হয় আর কি। ওকে, আর থ্যাংক আরেকটা ইউ। জিনিস হচ্ছে পরিবেশ মন্ত্রণালয় থেকে বেশ কিছু কাজ কিন্তু জুটের উপর নিয়েছে, আচ্ছা, হ্যাঁ। তো সেইখানে অ্যাকচুয়াল ম্যানকে ওখানে মানে পারফেক্ট ম্যান পারফেক্ট ওয়ার্ক দিতে পারে, তাই না? তো রাইট সেখানে ওই ধরনের পলিসিগুলো আবার মেক করতে হবে, যে পারফেক্ট ম্যান পারফেক্ট রিসার্চ ওয়ার্ক। রাইট। ওকে, থ্যাংক ইউ আপনার মূল্যবান বক্তব্যের জন্য। আমাদের দর্শকদের মধ্যে থেকে আর কেউ কি কোনো প্রশ্ন করতে চান আমাদের কোনো প্যানালিস্টদের জন্য? আপনারা আপনার হ্যান্ড রেজ করতে পারেন। ইয়াস, মিস্টার সোহান পারভেজ, আপনি, হ্যাঁ, আপনাকে আমরা ফ্লোর দিচ্ছি। আপনি কার কার জন্য কোশ্চেনটা রাখতে যাচ্ছেন সেইভাবে ওনাকে অ্যাড্রেস করে কোশ্চেন রাখতে পারেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সোহান পারভেজ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, কুয়েট। আমি সর্বপ্রথম ক্রিসাটকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই যে বাংলাদেশের টেক্সটাইল সেক্টরের এই প্রথিতযশা ব্যক্তিবর্গের সাথে আমাদেরকে একটু সুযোগ করে দেওয়ার জন্য। পাশাপাশি আজকের আলোচনা থেকে আমি দুইটা থেকে তিনটা একটু প্রশ্ন রাখতে চাই। আমি একটু জানতে চাই যে আমাদের বাংলাদেশ টেকনিক্যাল টেক্সটাইল সেক্টরটা নিয়ে আমাদের অনেক একাডেমিশিয়ান বলি, ইন্ডাস্ট্রিয়ালিস্ট বলি, অনেকেই বাইরে অনেক কাজগুলি করতেছে, কিংবা ওয়ারেবল ইলেকট্রনিক্স, স্মার্ট টেক্সটাইলস। তো এগুলো নিয়ে আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রি অ্যাকচুয়ালি কতটুকু প্রস্তুত? আমি এটা প্রশ্ন করছি এজন্য কারণ বিগত 10 বছর আগেও আমার যতটুকু ধারণা যে আমরা ম্যানমেড ফাইবারটা ইন্টিগ্রেশন করতে হবে, ইভেন বায়াররাও বলছে যে আমরা অনেকটা প্রস্তুত না, যেটা কিনা ভিয়েতনাম তখনও প্রস্তুত ছিল। তো সেটা নিয়ে আমার মনে হয় আমরা এখনও ওই জিনিসটা স্ট্রাগল করছি। কিন্তু পাশ্চাত্যের দেশগুলি কিন্তু আরো অনেক বেশি এগিয়ে যাচ্ছে যে ডাইভার্সিফাইড ফ্যাশনের প্রোডাক্ট কিংবা ডাইভার্সিফাইড প্রোডাক্টের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমাদের দেশটা টেকনিক্যাল টেক্সটাইলস এবং স্মার্ট টেক্সটাইল নিয়ে কতটুকু প্রস্তুত এই মুহূর্তে? দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে এআই ইন্টিগ্রেশন নিয়ে একটা মানে খুব বাজওয়ার্ড এখন টেক্সটাইল সেক্টরে, সো এটা নিয়ে আমরা কতটুকু প্রস্তুত? আর লাস্ট একটা কোয়েরি হচ্ছে আমার, সেটা হচ্ছে রিনিউয়েবল এনার্জির ইন্টিগ্রেশন নিয়ে। আমরা অনেকেই ফেস করতেছি রাইট নাও যে এনার্জি খুবই ক্রাইসিস, কিন্তু রিনিউয়েবল এনার্জি নিয়ে এটার ইন্টিগ্রেশন নিয়ে নট অনলি সোলার, আরো অন্যান্য যে সেক্টরগুলি আছে এগুলি নিয়ে আমার শ্রদ্ধেয় জাহিদ স্যার বললেন যে বায়ারদের জন্য আমাদের একটা কোন একটা স্টোরি দরকার, যেটার জন্য আমরা নিগোসিয়েট করতে পারি প্রাইসের ক্ষেত্রেও। সো আমাদের 300 লিড সার্টিফাইড ইন্ডাস্ট্রিজ আছে, পাশাপাশি আমরা
এই রিনিউয়েবল এনার্জি এবং অন্যান্য ডাইভার্সিফাইড সেক্টর নিয়ে আমরা কতটুকু আগানো মানে চিন্তায় আছি, কোনো প্ল্যান কিংবা পলিসি নিয়ে যেটা কথা হচ্ছে, আমরা কতটুকু প্রস্তুত? ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। একসাথে অনেকগুলো প্রশ্ন করার আগে আমি আমাদের প্যানেলিস্টদের কাছে যাওয়ার আগে জাস্ট একটু একটা কথা বলি। বাংলাদেশে প্রায় রাত 10টার মতন সময় হয়ে গেছে, আমরা 1 ঘন্টারও বেশি সময় নিয়ে আলোচনা করতেছি, সো আমাদের আস্তে আস্তে বাড়ি ফিরতে হবে। এই প্রশ্নগুলো দিয়েই আমরা আমাদের আলোচনা শেষ করব। আমাদের প্যানেলিস্টদের মাধ্যমে যারা উত্তর দিতে চান, ফিল ফ্রি, আপনারা শুরু করেন, এবং এই প্রশ্নের উত্তর শেষ হওয়ার পরে আমরা ইনশাল্লাহ আমাদের অনুষ্ঠান শেষ করব। ধন্যবাদ সবাইকে। জি, আজাদ ভাই। আমি কি দিব উত্তর? হ্যাঁ, শিওর। আচ্ছা আচ্ছা, একটু রিমাইন্ড করলে ভালো হয়। 3টা কোশ্চেন দিতে হবে। ফার্স্ট কোশ্চেন ছিল ভ্যালু এডিশন সম্ভবত। আপনার হ্যাঁ আবার স্যাম, নেটওয়ার্কটা একটু ফার্স্ট সমস্যা কোশ্চেনটা কি করতেছে। ভ্যালু এডিশন ছিল যে এখন ফার্স্ট শোনা কোশ্চেনটা যাচ্ছে কি? ছিল যে, এখন শোনা যাচ্ছে যে স্মার্ট হ্যাঁ টেক্সটাইল হ্যাঁ ওয়্যারেবল টেকনোলজি নিয়ে কথা হয়, হ্যাঁ বা হ্যাঁ টেকনিক্যাল টেক্সটাইল নিয়ে কথা হয়, আমরা কতটুকু রেডি, টেকনিক্যাল টেক্সটাইলে আমরা কত দূর আছি আসলে আমরা কতটুকু আমরা রেডি ওই পর্যায়ে ডাইভার্সিফিকেশনের রেডি জন্য। ওই পর্যায়ে। আমার মনে হয় আমরা প্রায় এখন 40 থেকে 45 বছরে আমাদের এক্সপিরিয়েন্স, মানে আমরা যে কোনো প্রোডাক্ট, কারণ এখন গ্লোবালাইজেশনের যুগে টেকনোলজি করলাম লুকায় রাখার জিনিস না। আমরা যদি দেখি যে আমরা সবচেয়ে বেস্ট মেশিনগুলি ইউরোপ আমেরিকা থেকে নিয়ে আসতেছি, মেশিনের সাথে টেকনোলজি চলে আসতেছে, এবং যে কোনো প্রোডাক্ট আমরা ডেভেলপ করার মতো আমাদের টেকনোলজি কিংবা আমাদের এক্সপার্ট সবই আছে। কিন্তু সেটার জন্য দরকার আমাদের যেটা আমরা বলি যে পলিসি কিংবা রোড ম্যাপ কিংবা গভর্নমেন্ট ডিসিশন, এই জিনিসগুলি দরকার আমাদের। আসলে আমরা যে পারি না, এটা আসলে একটা ভুল ধারণা। না পারার এখানে কিছুই নাই, কারণ আমি যখন স্কোয়ারে বিভিন্ন ব্লেন্ড আইটেমগুলি প্রোডাক্টগুলি ডেভেলপ করি, তখন অনেকেই বলতেছিল এটা বাংলাদেশে সম্ভব না। কিন্তু আমরা যখন চায়না বিভিন্ন দেশে গিয়ে এই জিনিসগুলি দেখে এসে যখন আমরা এখানে ডেভেলপ করি খুব সহজে, আমার মনে আছে 4-5 বছর লাগছে আমাদের এই প্রোডাক্টগুলি ডেভেলপ করতে। তখন ফার্স্ট যখন ব্লেন্ড আইটেমগুলি বাংলাদেশে শুরু করি আমরা টেক্সটাইলে, স্কোয়ারই ফার্স্ট শুরু করে এই ব্লেন্ড আইটেমগুলি, তারপর স্কোয়ারে দেখা দেখি অন্যরা ডেভেলপ করে। সেহেতু আমি মনে করি আমরা প্রস্তুত, কিন্তু আমাদের জন্য প্রপার গাইডেন্স এবং প্রপার পলিসি দরকার। এটা ফার্স্ট কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন ছিল সম্ভবত স্যাম। সেকেন্ড হ্যালো। কোশ্চেনটা ছিল হচ্ছে গিয়ে রিনিউয়েবল এনার্জির একটা কোশ্চেন ছিল, যে শুধুমাত্র সোলার না, আরো হ্যাঁ যে হ্যাঁ রিনিউয়েবল এনার্জির হ্যাঁ হ্যাঁ, অন্যান্য যেই খাতগুলো আছে সেগুলো আমাদের। অবশ্যই অবশ্যই রিনিউয়েবল এনার্জি ক্ষেত্রে পাকিস্তান একটা বড় এক্সাম্পল আমাদের সামনে। তারা খুব অল্প সময়ে, এবং এটা গভর্নমেন্ট অলরেডি পলিসি নিছে, আশা করি আমরা রিনিউয়েবল এনার্জির দিকে সামনে ভালো এগিয়ে যেতে পারবো অবশ্যই। তবে আমাদের যেটা এখন পাওয়ার ক্রাইসিস, যেটা সমস্যা, যেটা আমি বলতেছিলাম, এবং জাহিদও বলতেছিল যে পলিসি মেকিং, বা সুমাল ভাই বলতেছে পলিসি মেকিং এ আমাদের গভর্নমেন্ট লেভেলে আসা উচিত। যেমন আমরা যেটা বলতেছি যে গভর্নমেন্ট যে পাওয়ার সেক্টর যে ইনসেন্টিভ দেয় $8 বিলিয়ন, এখন দিচ্ছে $8-9 বিলিয়ন, আমরা নিতে পারতেছি না, কারণ এর ওপেন কস্টিং এর কারণে। কারণ কস্টিং করে তখন গভর্নমেন্টের কস্টিং আমরা জানি 19 টাকা পরে, আমরা গভর্নমেন্ট আমাদেরকে 11 টাকা কিলোওয়াট দিচ্ছে, বায়ার যখন কস্টিং করে তখন 11 টাকা কিলোওয়াট ধরেই করে। গভর্নমেন্ট যে এখন 100 টাকার বেশি এলএমজি কিনা 30 টাকা ব্যবসায়ীদেরকে দিচ্ছে, বায়ার তুলনায় 30 টাকা ধরে কস্টিং করতেছে। আমরা এই $8 বিলিয়ন, $8-9 বিলিয়ন আমরা কিভাবে ফেরত আনবো? আমরা আনতে পারি ডিউটি ইম্পোজের মাধ্যমে। মানে আমরা যে প্রোডাক্ট গুলি ইম্পোর্ট করতেছি, যে 32 বিলিয়ন, আমরা 38 বিলিয়ন সোহেল ভাইয়ের অনুযায়ী যে আমরা এক্সপোর্ট করতেছি, আবার 32 বিলিয়ন আমরা টেক্সটাইল রিলেটেড জিনিস ইম্পোর্ট করতেছি, এটা ডে বাই ডে বাড়তেছে। তাহলে আমাদের ইনপুট কমাতে হলে এটার উপর ডিউটি বসাইলে, দেন আমরা যদি এখানে 30% ডিউটি থাকে কিংবা 20% ডিউটি থাকে, তাহলে আমরা $6 বিলিয়ন রেভিনিউ আর্ন বেড়ে যায়। তার মানে আমরা গভর্নমেন্ট এখানে $6 বিলিয়ন রিটার্ন নিয়ে আসতে পারে, আমরা যে গভর্নমেন্ট যে ইনসেন্টিভ দিচ্ছে। তো এই ধরনের পলিসি আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ার এবং গভর্নমেন্ট পলিসি মেকার সবাই মিলিয়ে আমাদের করতে হবে। যখন আমরা এই হিসাবগুলি ক্যালকুলেশনগুলি করতে পারবো অ্যাকুরেট ভাবে, তখন কেন আমাদের গার্মেন্টস প্রাইস আমাদের বাড়াইতে হবে? আমরা কেন আমাদের গার্মেন্টস প্রাইস বাড়াইতে পারতেছি না? কারণ আমরা যে গার্মেন্টস সেল $5 সেল করতেছি, সেম গার্মেন্টস ভিয়েতনাম $7 সেল করতেছে, ইন্টারন্যাশনাল আইটিসি রিপোর্ট এগুলি। তাহলে কারণ তাহলে আমরা $7 কিভাবে গার্মেন্টস প্রাইস বাড়াবো? আমরা যদি গভর্নমেন্ট ডিউটি ইম্পোজ করে দেন, আমরা এটা $7 চাইতে পারবো, এবং বায়ার তখন এটা $7 নিবে আমাদের কাছ থেকে। তবে হ্যাঁ, আমাদের কিছু চ্যালেঞ্জ এবং লিমিটেশন আছে, যেটা
আমাদের লিড টাইম কমাইতে হবে। ধন্যবাদ। আপনার ইভেন অ্যাড কথা করতে একটু যাচ্ছি কেটে কেটে যেটা আসতেছে, সাইম ইন্টারনেট তুমি একটু বলছিলা যে উল ফাইবার। হ্যাঁ হ্যাঁ, বলেন। উল ফাইবারটা অবশ্যই এখানে আমি মনে করি এখানে ইউনিভার্সিটি টিচারও আছেন আমাদের বলতেছেন যে এই যে মানে ইউনিভার্সিটি গুলি R&D গুলি করা উচিত, যে উল ফাইবার গুলি বাংলাদেশে উল স্পিনিং আমাদের ডেভেলপ করা দরকার, এবং উল ফাইবার কিভাবে আমরা বাংলাদেশে ডেভেলপ করতে পারি এখানে অবশ্যই যে পয়েন্টটা তুমি নিয়ে আসছো এখানে প্রচুর সম্ভাবনা আছে, যেহেতু ইউরোপে এই ফাইবার গুলি করার মতো ইন্ডাস্ট্রি নাই, আমাদের দেশে যেহেতু ইন্ডাস্ট্রি আছে, আমরা এখানে যে বাংলাদেশে এই ফাইবার গুলি ডেভেলপ করতে পারি তাহলে আমরা অবশ্যই এবং উলের ভালো প্রোডাক্ট করার কিন্তু সুযোগ আছে। এক্সপেন্সিভও, অনেক এক্সপেন্সিভ, হ্যাঁ, অনেক এক্সপেন্সিভ, প্রাইস অনেক ভ্যালু প্রাইস এডেড, এখানে আমাদের সুযোগ আছে। আরেকটা সুরভি আপা যেটা বললো যে আমাদের ন্যাচারাল ফাইবার, সাস্টেনেবল ফাইবার, আমরা কি জানি যে লিলেন এবং হ্যাম্পকে বলা হয় ফিউচার ফাইবার, অথচ এই হ্যাম্প বাংলাদেশে খুব সহজেই চাষ করা যায়, এবং বাংলাদেশে একসময় চাষ হইতো, যেটা আমরা গাঁজা বলি, কিন্তু গাঁজার বাইরে হ্যাম্প ফাইবারটা গুলো আদার্স ভ্যারাইটি আছে। এখন হ্যাম্প ফাইবারটা, এই সাস্টেনেবল ফাইবারটা, ফিউচার ফাইবার, এটার বিলিয়ন মানে অলরেডি মানে 12 বিলিয়ন, এবং এটা 2025-30 মানে 20 বিলিয়নে যাবে, এবং সামনে আরো বাড়বে এটা হ্যাম্প ফাইবারের ইউজ, এবং লিনেন ফাইবার, ফ্ল্যাক্স ফাইবার যেটা আমরা বলি। তা এখানে কোনো বাংলাদেশে হ্যাম্প ফাইবারের সাস্টেনেবল ফাইবার চাষ করা এবং এটা ফাইবার ডেভেলপ করা এবং এটা ব্ল্যান্ড কটনের সাথে এবং ম্যানমেড ফাইবারের সাথে ব্ল্যান্ডের প্রচুর R&D কাজ ইউনিভার্সিটিগুলি করতে পারে। আমাদের ইউনিভার্সিটিগুলি যদি এখানে আগায় আসে এবং বায়ারদের সাথে আমরা নিয়ে এই প্রোডাক্টগুলি বাংলাদেশে ডেভেলপ করার প্রচুর সুযোগ আছে, যেখানে আমাদের র মেটেরিয়াল যেহেতু আমাদের ইনপুট করতে হয়, সেখানে আমরা র মেটেরিয়াল ইনপুট আমরা কমায় নিয়ে আসতে পারবো। ইভেন আমরা কটন CDB বাংলাদেশে কটন ডেভেলপমেন্টের কাজ করতেছে, এবং আমরা কি জানি যে প্রাইমার্ক বাংলাদেশে কটন চাষ করতেছে, মার্কস কানাডা বাংলাদেশে কটন চাষ করতেছে, কিন্তু আমাদের কটন পলিসি নাই। এবং এই কটন পলিসি নিয়ে আমরা করলাম টেক্সটাইল ITT IB কিংবা গভর্নমেন্টের সাথে আমরা কোনো পলিসি মেক করতেছি না, যে ইন্ডিয়াতে কটন পলিসি আছে, পাকিস্তানে কটন পলিসি আছে, চায়নাতে কটন পলিসি আছে, কিন্তু বাংলাদেশে কোনো কটন পলিসি নাই। যে কারণে আমরা কটন চাষ করবো, বাংলাদেশে একটা ভালো সুযোগ আছে। তো এই জায়গাগুলি আসলে আমাদের প্রচুর সম্ভাবনা আছে, এবং আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার আছে, যেমন আমাদের লিড ফ্যাক্টরি প্রচুর আছে, যে ম্যান পাওয়ার আছে, আমাদের টেক্সটাইল সেক্টরে ভালো করার প্রচুর সুযোগ আছে, এবং আগামী 10 বছরের মধ্যে আমরা 10 থেকে 15 বছরের মধ্যে আমরা টেক্সটাইল সেক্টর দিয়ে বাংলাদেশকে একটা প্রথম সারির কিংবা উন্নত দেশে পরিণত করা সম্ভব। কারণ আমরা জানি যে যেটা আমি এর আগে একটা মিটিং এ বলছিলাম যে 2025 সনে $2000 বিলিয়ন মার্কেট টেক্সটাইল সেক্টর, এবং 2030 সনে $3000 বিলিয়ন মার্কেট হবে টেক্সটাইল সেক্টর, এত বড় সেক্টর। অবশ্যই, যেহেতু জনসংখ্যা, পৃথিবীর জনসংখ্যা বাড়তেই থাকবে, সো টেক্সটাইল মার্কেটও বাড়বে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদের প্রায় বাংলাদেশে 10টা বেজে গেছে, 1 মিনিট বাকি, আমরা শেষ আসবো। আরেকটা কোশ্চেন ছিল AI নিয়ে, যে AI ইন্টিগ্রেশন। তো AI তো এখন সবকিছুর মধ্যে AI চলে আসছে। এটা একটু বলবো, খুব সংক্ষেপে বলতে পারি, মানে এআইটা একটা প্রযুক্তির অপরিহার্য একটা অংশ, এবং এটা আমাদেরকে মেনে নিতে হবে। এবং আমি বলবো যে যারা টেক্সটাইল সেক্টরে আছেন তাদের এটার সঙ্গে অ্যাডপ্ট করতে হবে। আমরা যারা পুরনো ওল্ড ফ্যাশন বা ওল্ড স্কুল থেকে এসেছি তাদেরকে এআই শিখতে হবে অফিসিয়ালি। ইউনিভার্সিটিতে এআই কে যুক্ত করতে হবে, কারণ এআই এর ব্যাপারে পক্ষে বিপক্ষে অনেক মতামত থাকলেও সেই এআই নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। দ্য নিউ ওয়ার্ল্ড হ্যাজ কাম ওয়্যার এআই ইজ ইনএভিটেবল। আমি এআই এর ব্যাপারে আমার সমস্ত অগ্রজ অনুজ এবং সহকর্মীদেরকে পজিটিভ থাকতে বলবো। এটা হয়ে গেছে ইন্টারনেটের মতো, এবং এটা নিয়ে আমাদের চলতে হবে। কারণ আমি আমার আশেপাশে কলিগ এবং সবার কাছে এআই সম্বন্ধে অনেক বিরূপ মন্তব্য শুনি, যে এটা জব চলে যাবে। সবই মানলাম, কিন্তু আসলে আমাদের কিছু করার নেই। আমাদের যত দ্রুত সম্ভব এটা শিখে এটার সঙ্গে অ্যাডপ্ট করতে পারলে আমরা এগোতে পারবো। এটাই ডক্টর সোহান পারভেজের ওই প্রশ্নের ওখানে, যে আমরা রেডি কিনা। তো রেডি হওয়ার জন্য আসলে ইনস্টিটিউট থেকে শুরু করে সব অর্গানাইজেশনকে পজিটিভ হতে হবে, যে আমরা এআই এর গুড পার্টটা কি করে আমাদের প্রজন্মের কাছে তুলে ধরতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ ইঞ্জিনিয়ার সুমাইল মল্লিক। সুমাইল ভাই, আপনার কাছে আসতেছি, আমরা প্রায় শেষের দিকে চলে যাচ্ছি অনুষ্ঠান। সোহেন ভাই কিছু বলতে চান আপনি, বা কিছু অ্যাড করতে চান? জি হ্যাঁ প্লিজ। ধন্যবাদ। আমি ওই যে সোহান পারভেজ যে খুলনা থেকে
খুলনা ইউনিভার্সিটি আমাদের এই যে 40 বছর, যেটা আবুল কালাম আজাদ বলছে 40 ইয়ার্স, এটা কিন্তু বিরাট। বাংলাদেশ কিন্তু এই টেক্সটাইল সেক্টর, যদিও আমাদের আগে বলা যাবে যে মুসলিম আমাদের এখান থেকে হয়েছিল বা আমাদের অন্যান্য, কিন্তু শুধু এই নিটের উপরেই বাংলাদেশ কিন্তু এই যে ইউরোপিয়ান মার্কেটে ফার্স্ট, এটা কিন্তু বিশাল ব্যাপার। আমাদের যে অগ্রগতি, আমাদের অগ্রগতিটা এমন স্টেজে এসেছে যে আমরা কটনে কিন্তু অনেকটা দেশে আমরা একবারে লাস্ট স্টেজে চলে আসছি। আমরা এখান থেকে ভ্যালু অ্যাড করতে হবে আমাদের এখন। আমরা এই জন্যই বলতেছিলাম যে ডাইভার্সিফিকেশন, হ্যাঁ আমরা রেডি। রেডি কি কারণে? আমাদের তো ইনফ্রাস্ট্রাকচার আছে, তারপরে কিছু ইউটিলিটিতে তো প্রবলেম আছে, সেই জিনিসগুলি তো আমরা আলাপ করতেছি, কন্টিনিউ আলাপ করা হচ্ছে। আমাদের বিজিএমই বিটিএমই নেতৃবৃন্দরা তারা আরো সবচেয়ে বেশি, যেহেতু তারা মালিক পক্ষ, তারা জানে যে প্রতি 30টা দিন গেলে কি একটা বেতন দিতে হয়, যদি প্রোডাক্ট না বের হয় সেখান থেকে তারা কিভাবে বেতনটা দিবে। তারা তো অবশ্যই এটা নিয়ে আসে, এবং অবশ্যই যেহেতু নতুন গভর্নমেন্ট আসছে, তারা অবশ্যই এই জিনিসগুলি দেখতেছে। এখন আমরা অর্গানাইজ কিনা আমাদের হলো বিষয়। আমি একটা জিনিস একটু বলি, বাংলাদেশের মালিকদের একটা মানে ভালো দিক আমি বলবো, মানে পজিটিভ দিক, যারা এন্টারপ্রেনার তারা কিন্তু সব সময় একটা যে মেশিন, যেটা লেটেস্ট মেশিনগুলি তারা ইউজ করে। জাস্ট আপনারা দেখবেন যে লাস্ট 10 বছর আগে, 10-12 বছর আগে আমাদের কিন্তু ডিজিটাল প্রিন্ট ছিল না। আমি যখন এই যে ইটমাতে গেলাম, এটা সম্ভবত সম্ভবত স্পেনে যেটা হয়েছিল, বার্সেলোনাতে ইটমাতা, বার্সেলোনা। তখন বাংলাদেশে মাত্র 2 থেকে 3টা জায়গায় মনে হয় যে কেবল ঢুকতেছে রবিনটেক্স একটা ডিজিটাল প্রিন্টের মেশিন নিবে। কিন্তু দেখা গেছে আজকে কতগুলি ডিজিটাল প্রিন্ট, এবং আজকে যে পাকিস্তানি যে ড্রেসগুলি আসতেছিল ডিজিটাল, এখন বাংলাদেশে ডিজিটাল প্রিন্ট অহরহ রাইট। অহরহ। তো এই যে এওপি কথাটা আসলো, ইয়ানডাইং এর অবস্থা, বাংলাদেশে ইয়ানডাইং আগে মাত্র 3টা ফ্যাক্টরি ছিল 1995-96 সালে, পরে চলে আসলো 160, মানে যা দরকার নাই তার চেয়েও বেশি, ডিমান্ড যা তার চেয়ে সাপ্লাই বেশি। তো এইরকম আমাদের, এবং আমাদের যে এন্টারপ্রেনাররা যে ধরনের মেশিনগুলি সবই ইউরোপিয়ান, বিশেষ করে স্ট্যান্ডার্ড এবং কম্বেটিভ মেশিনগুলি ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড মেশিনগুলি ইউজ করে, তারকির করে, যেগুলি ইন্ডিয়া পিছায় গেল নিটে। ইন্ডিয়ার ঢাল মেশিন কিন্তু 1950-এর দশকেও তারা স্ট্যান্ডার্ড মেশিন বানাইছে, কিন্তু তাদের ওই ধরনের, তারা যেহেতু ওই যে নিজেদের দেশ বা অন্য ইউরোপিয়ান মেশিন কিনে আনার মতো তাদের ওই ধরনের টেন্ডেন্সি নাই। তারা নিজের ঠিক আছে আমরা কোন রকমের ওল্ড মেশিন দিয়ে চালাবে বা ওল্ড টেকনোলজি ইউজ করে করে। এই কারণে আমাদের ফেব্রিকের সাথে আমাদের যে ডাইমেনশন, আমরা যে সিঙ্কেজ দিতে পারি, লো সিঙ্কেজ, ওরা সেটা দিতে পারবে না। কারণ আমরা ফিনিশিং রেঞ্জে আমাদের যে মেশিন আছে আজকে, এটা সারা বাংলাদেশে আমাদের যে টেক্সটাইল সেক্টরে ফিনিশিং রেঞ্জে যে মেশিনগুলি আছে, সেটা কি ইন্ডিয়াতে আছে? নাই, বা পাকিস্তানেও নাই। বাংলাদেশ অনেক অগ্রগামী। আমরা অবশ্যই যে জিনিসগুলি আসবে, আমাদেরও স্পিনিং এ আমরা যেটা বলছি ম্যানমেড ফাইবারে 1995-98 সালেও স্পিনিং এ ছিল, ভালো শুরু হয়ে গেছিল, কিন্তু ওইটা মাঝে স্টপ হয়ে গেছে, যেহেতু আমরা কটনের দিকে সবাই নজর দিচ্ছে, মালিকরা চেয়েছে যে, বিশেষ করে আপনারা জানেন যে কোভিড এর পরে আপনারা দেখবেন যে 2021-22-এ কিন্তু বাংলাদেশে সবচেয়ে বেশি এক্সপোর্ট হয়েছে। বাংলাদেশের ইতিহাসে আমরা কিন্তু সবচেয়ে বেশি এক্সপোর্ট করছি 2021-22-এ, কোভিড এর পরে। তখন কিন্তু প্রত্যেকটা আরএমজি গার্মেন্টস এর মালিক বলছে, যার ডাইং এর যার 10 টন ক্যাপাসিটি, সে কিন্তু ডাবল করছে। যার 30 লাইন ছিল, সে কিন্তু আরো বাইরে দেখা গেছে আরো 15টা লাইন সে বাড়াইছে। ওই বাড়ানোর পরে কিন্তু আমাদের আবার ওয়ার্ল্ড ওয়াইডে, ওয়ার্ল্ড গ্লোবালে আবার হলো বিজনেসটা রিসেশন শুরু কমে হয়েছে। আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক এটা ধন্যবাদ, অনেক হ্যাঁ, ধন্যবাদ। আলোচনা এটা কিন্তু চলতেই থাকবে, আমাদের আমাদের দিকে শেষ কিন্তু করতে হবে। উইকনেস নাই, আমরা কিন্তু ঠিকই আছি। We কিন্তু are ready for the future from technical point of view and expertise point of view. Thank you সুহেল ভাই। আমাদের সাথে থ্যাংক ইউ। লন্ডন থেকে গোলাম মেহেদী হাসান ভাই আছেন। ওনার কাছ থেকে আমরা অল্প কিছু কথায় ওনার মন্তব্য শুনে আমরা আজকের প্রোগ্রাম শেষ করব। মেহেদী ওকে, ভাই, থ্যাংক ইউ। ইঞ্জিনিয়ার গোলাম মেহেদী হাসান ভাই, আপনি একটু আনমিউট করেন আপনাকে। এখনো আনমিউট হন নাই আপনি, এখনো মিউট আছেন। আপনার কথা শুনতে পারতেছি না আমরা, গোলাম মেহেদী ভাই। না, আপনার কথা আমরা শুনতে পাচ্ছেন, আপনি আনমিউট করতে হবে নিজেকে, প্রথমে একটু আনমিউট করেন।
আপনি একটু চেষ্টা করবেন নিজেকে আনমিউট করতে। আপনি এখনো মিউট অবস্থায় আছেন, মিউটেড গোলাম মেহেদী ভাই। আহ, যে কোনো কারণেই আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না। আহ, না, আমরা শুনতে পাচ্ছি না আনফরচুনেটলি। আপনি আনমিউট করতে হবে নিজেকে, আদারওয়াইজ আমরা শুনতেছি না। যাই হোক, তাহলে অনেক ধন্যবাদ। প্রযুক্তিগত কারণে আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না। সবাইকে ধন্যবাদ অনেকটা সময় আমাদের সাথে থাকার জন্য, বিশেষ করে আমাদের প্যানেলিস্টদেরকে আপনাদের মূল্যবান বক্তব্য, চিন্তা ধারণা শেয়ার করার জন্য আমাদের সাথে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের অনুষ্ঠান আজকের মতন শেষ করছি। আমাদের অনুষ্ঠানটি রেকর্ড করা হয়েছে, আমরা অবশ্যই সোশ্যাল মিডিয়াতে এটা প্রচার করবো, আপনাদের সাথে আমাদের লিঙ্ক শেয়ার করবো। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আল্লাহ হাফেজ।